জি, আসসালামু আলাইকুম। সবাইকে স্কিল প্ল্যানেটের পঞ্চম ক্লাস আজকে। সবাইকে স্বাগতম। আজকে আমরা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অর্থাৎ ইউএসএ এর ভিসা প্রসেসিংটা শিখবো। একদম হ্যান্ড টু হ্যান্ড, একদম প্র্যাকটিক্যালি আমরা শিখবো আজকে যে কিভাবে আপনার ইউএসএ ভিজিট ভিসা ফর্ম ফিল আপ করতে হয়। একদম প্র্যাকটিক্যালি আমরা শিখবো। তো শুরুতে থিওরিটিক্যাল যে আমাদের ইনফরমেশন, সেটার জন্য আমরা অলরেডি আপনাদেরকে লেকচার শিট আজকে পাঠিয়ে দিয়েছি। আই হোপ আপনারা রিড আউট করছেন। তো ওইটার উপরে আমি আজকে আপনাদেরকে থিওরি যে আমাদের সেশন ওইটা আমি শুরু করতেছি। সেটা হচ্ছে আমেরিকা ইমিগ্রেশন ও ভিজিট ভিসা প্রসেসিং, যেটা হচ্ছে আমেরিকা ইমিগ্রেশন ভিসা। আর আমেরিকায় অনেক ধরনের ভিসা প্রদান করে থাকে, তার মধ্যে হচ্ছে ইমিগ্রেশন ভিসা খুবই জনপ্রিয়। এর কারণ হচ্ছে আপনি ইমিগ্রেশন ভিসায় গেলে আপনি আমেরিকায় অলমোস্ট স্থায়ীভাবেই থাকতে পারবেন। তো ইমিগ্রেশন ভিসা 5 ধরনের হয়। সেগুলা কি কি? একটা হচ্ছে আপনার ফ্যামিলি বেসড মাইগ্রেশন, দেন হচ্ছে ফ্রিল্যান্স ভিসা, দেন হচ্ছে এমপ্লয়মেন্ট বেসড ইমিগ্রেশন, 4 নম্বর হচ্ছে ডাইভার্সিটি ভিসা, আর 5 নম্বর হচ্ছে রিটার্নিং রেসিডেন্ট ভিসা। তো এর মধ্যে হচ্ছে বেশিরভাগ মানুষ হচ্ছে ফ্যামিলি বেসড মাইগ্রেশনের মাধ্যম হিসেবে ব্যবহার করে ইউএসএ তে ইমিগ্রেশন ভিসার জন্য। তো এই ফ্যামিলি বেসড মাইগ্রেশনটা কি? ফ্যামিলি বেসড মাইগ্রেশনটা হচ্ছে আপনার 2 ধরনের সম্পর্ক বিবেচনা করা, যে আপনি ফ্যামিলি বিষয়ে কাউকে নিবেন, অর্থাৎ আপনি আপনার ফ্যামিলির কারো ইউএসএ তে কেউ ইউএসএ থাকে, তো সে যদি আপনাকে নিতে চায় অ্যাজ এ ফ্যামিলি মেম্বার হিসাবে, তো সেই ক্ষেত্রে রিলেশনটা কেমন হয়, অর্থাৎ রিলেশনটা কি ধরনের রিলেশনটা ইউএসএ গভর্নমেন্ট বিবেচনা করে। তার মধ্যে হচ্ছে অনলি 2 ধরনের রিলেশন বিবেচনা করে। সেটা হচ্ছে কি, প্রথমত হচ্ছে ইমিডিয়েট রিলেটিভ, যেটাকে আমরা ফার্স্ট ব্লাড বলি, অর্থাৎ খুব কাছের পরিবারের লোক। অর্থাৎ ফার্স্ট ব্লাড তারা কারা? স্বামী বা স্ত্রী, মা ও বাবা, অথবা ছেলে ও মেয়ে। এটা হচ্ছে ফার্স্ট ব্লাড আপনার রিলেশনের ক্ষেত্রে। এই একটা ক্যাটাগরি। আর সেকেন্ডটি হচ্ছে কি, দ্বিতীয়টি হলো ফ্যামিলি রেফারেন্স, অর্থাৎ যারা একটু দূরের আত্মীয়। দূরের আত্মীয় বলতে কারা? যেমন ভাই বোন, অর্থাৎ আহ আপনার বোন থাকে ইউএসএ তে, সে আপনাকে ফ্যামিলি ভিসা নিতে যাচ্ছে, তো আপনি তার হচ্ছেন ভাই। তো আপনি মূলত এই সেকেন্ড ক্যাটাগরিতে পড়বেন, যেহেতু আপনি তার ভাই। বা আপনি থাকেন ইউএসএ তে, আপনি আপনার বাংলাদেশে থাকা বোনকে নিবেন, তো সেক্ষেত্রে আপনি হচ্ছেন এই সেকেন্ড ক্যাটাগরিতে পড়বেন। আর পাশাপাশি ভাই বোন সহ অন্যান্য আত্মীয় তাদেরও সহজে নিতে পারবেন, অর্থাৎ ভাই বোন ছাড়াও যারা নিকট আত্মীয়, যেমন কাজিন হতে পারে বা নিকট আত্মীয় যারা, তারা হচ্ছে এই সেকেন্ড ক্যাটাগরি। এখন এই ক্ষেত্রে কি হয়, এই সেকেন্ড ক্যাটাগরি যেটা, অর্থাৎ ফ্যামিলি রেফারেন্স, এই ফ্যামিলি রেফারেন্স এই বিষয়গুলোর ক্ষেত্রে আপনার একটা নির্দিষ্ট সীমা আছে, নির্দিষ্ট কোটা আছে ইউএস এর, যার কারণে প্রতি বছর এই ধরনের বিষয় অনেক পেন্ডিং থাকে, অনেক পেন্ডিং থাকে। আর এই ধরনের বিষয় হতেও সময় লাগে। তো সেক্ষেত্রে কেমন সময় লাগে? অ্যাপ্রক্সিমেটলি আপনার 10 থেকে 12 বছর সময় লেগে যায় আপনার এই ফ্যামিলি প্রেফারেন্স বিষয় ক্যাটাগরিতে আপনি যদি ফ্যামিলি ভিসার জন্য অ্যাপ্লাই করেন। কিন্তু ফার্স্ট ব্লাড যারা, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফ, পিতা মাতা বা ছেলে মেয়ে, এদের ক্ষেত্রে ভিসা প্রসেসিংটা খুব দ্রুত হয় এবং ভিসা পাওয়ার আপনার চান্সও মোটামুটি বেশি। আর খুব দ্রুত হয়, এক কথায় আপনি অল্প সময়ে ফার্স্ট ব্লাড হলে যেতে পারবেন ইউএসএ তে। সেক্ষেত্রে কি, যে যদি স্পাউস ও পিতা মাতার জন্য আবেদন করেন, তা খুব তাড়াতাড়ি ভিসা পাওয়া যায়। আর এই ভিসার জন্য কোনো লিমিটেশন নেই। আর আপনি যদি আমেরিকার পাসপোর্ট পেয়ে থাকেন, অর্থাৎ ইমিগ্রেশন ভিসা পাওয়ার যোগ্য হয়ে থাকেন, তবে খুব তাড়াতাড়ি আপনার পরিবারের লোকজনের জন্য আবেদন করে ফেলুন, যেহেতু এটা প্রসেসিং করার জন্য লম্বা একটি সময় লেগে যায়। অর্থাৎ আপনার ফ্যামিলি রিলেটিভ কেউ যদি ইউএসএ আপনার পাসপোর্ট পেয়ে যায়, অর্থাৎ ইউএসএ স্থায়ী পাসপোর্ট পেয়ে যায়, তাহলে সে যদি চায় তার নিকটাত্মীয় বা ভাই বোন, ছেলে মেয়ে কাউকে নিতে, যে ফ্যামিলি বিষয়, তো সেক্ষেত্রে আবেদনটা খুবই আর্লি করাই জরুরি। কারণ যেহেতু একটা লং প্রসিডিউর, তো সেক্ষেত্রে যত অ্যাজ সুন অ্যাজ পসিবল আবেদন করে রাখা ভালো। এটা হচ্ছে আপনার ইমিগ্রেশন ভিসার ব্যাপার। তো ইমিগ্রেশন ভিসা যেটা বললাম, ইমিগ্রেশন ভিসা তে অনেক লোকই ইউএসএ তে যায়, কিন্তু সেটা হচ্ছে ফার্স্ট ব্লাড হলে খুব ইজিলি যেতে পারে। বাট সেকেন্ড ব্লাড অর্থাৎ ফ্যামিলি প্রেফারেন্স বিষয় একটু যেতে সময় লাগে। আর অনেক অনেক ক্ষেত্রে ভিসা মিসও হতে পারে। তো এটা হচ্ছে ইমিগ্রেশন ভিসা। দেন হচ্ছে খুবই পপুলার আমেরিকা ভিজিট ভিসা, অর্থাৎ ইউএসএ ভিজিট ভিসা।
এখন দেখেন যে আমেরিকা ভিজিট ভিসা প্রসেসিং, এখানে ধরন হচ্ছে দুইটা, একটাকে বলা হয় B1 আর একটা হচ্ছে B2। অর্থাৎ ভিজিট ভিসার দুইটা ধরন, B1 এবং B2। এখন B1 ভিসা কোনটা? B1 বলা হয় কোনটাকে, সেটা হচ্ছে যারা আপনার বিজনেসম্যান, আপনি ব্যবসায়িক কাজের জন্য যাবেন, আপনি কোনো ধরনের মিটিং, সভা বা সমাবেশ বা কোনো বিজনেস ডিল সাইন করতে যাবেন, আপনার কোনো বিজনেস স্টেক হোল্ডার ইউএসএ তে থাকে বা কোনো বায়ার ইউএসএ তে থাকে, তার সাথে আপনি কোনো বিজনেস ডিলিং করার জন্য যাবেন বা বিজনেস ডিড সাইন করার জন্য যাবেন, কিংবা কোনো বিজনেস মিটিং এর জন্য যাবেন, অর্থাৎ আলটিমেটলি বিজনেস পারপাস। তো ওই ধরনের ভিসার জন্য যদি আপনি অ্যাপ্লাই, বলা হয় B1। আর হচ্ছে B2। B2 কোনটা? B2 হচ্ছে ট্যুর, অর্থাৎ ভ্রমণ করার উদ্দেশ্যে যাবেন, ইউএসএ এর আপনার বিভিন্ন লোকেশন ভিজিট করার জন্য যাবেন, কিংবা আপনার বন্ধু বান্ধব সহ আত্মীয়ের বাসায় বেড়াতে যাবেন এজ এ টুরিস্ট। এবং আপনি বিভিন্ন চিকিৎসা, অর্থাৎ ধরনের কাজে যদি আপনি যেতে চান, সেক্ষেত্রে আপনার বিষয়ের ইয়েটা ক্যাটাগরিটা হবে B2। অর্থাৎ এক কথা, বিজনেস বিষয়টাকে B1 বলে, আর আপনার টুরিস্ট অর্থাৎ টুরিস্ট বিষয়টাকে B2 বলা যেতে পারে। এখন দেখেন যে আমেরিকা ভিজিট ভিসা পাওয়ার যোগ্যতা। এখন আপনি B1 বা B2 ভিসার জন্য আবেদন করেন, কিন্তু আপনার তাদের ক্ষেত্রে যথেষ্ট প্রমাণ উপস্থাপন করতে হবে যে আপনি এই ধরনের অনুমোদন নিয়ে সেখানে যাওয়ার যোগ্যতা রাখেন। অর্থাৎ যেহেতু আমরা জানি যে ইউএসএ একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, তাদের দেশে সহজেই এন্ট্রি নেওয়া যায় না। তো আপনি তাকে আগে এটা শো করতে হবে যে আপনি দেশে ভিজিট করার যোগ্যতা রাখেন। কারণ হচ্ছে কি, যুক্তরাষ্ট্র জারি করা যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন এন্ড ন্যাশনালিটি অ্যাক্ট, যেভাবে আইএনএ বলে, এই অনুসারে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার যোগ্যতা অনুসারে আপনার কিছু ক্রাইটেরিয়া লাগবে। কারণ এই আইন দ্বারা তারা মনে করে আপনি ওই দেশে ট্যুর করতে যাচ্ছেন মূলত তাদের দেশের নাগরিক হওয়ার জন্য। মানে তারা এটা আপনাকে একটু ভিন্ন চোখে দেখে। সবার আগে আপনি যখনই ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, তারা এই চোখেই আপনাকে দেখবে। আপনি যত, তো যেহেতু তারা আপনাকে এই চোখেই দেখবে যে আপনি মূলত তাদের দেশে ভিজিট করতে যাচ্ছেন তাদের দেশের নাগরিক হওয়ার জন্য বা স্থায়ীভাবে বসবাস করার উদ্দেশ্যে, এজ এ টুরিস্ট বা সেজে আপনি অ্যাপ্লাই করতেছেন, তো এটা যাতে না মনে করে, তো তার জন্য আপনাকে কি করতে হবে, কিছু তথ্য উপস্থাপন করতে হবে, যেই ইনফরমেশন প্রুভ করবে আপনাকে যে আপনি আসলে তাদের ওখানে বসবাস করার জন্য যাবেন না বা বসবাস করার জন্য থেকে যাবেন না। ওই ধরনের কিছু ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে বা উপস্থাপন করতে হবে। অর্থাৎ আপনি তাকে বুঝাবেন যে ভাই আমি তোমাদের দেশে থাকতে যাচ্ছি না, আমি জাস্ট ট্যুর করতে যাচ্ছি বা ভিজিট করতে যাচ্ছি, ভিজিট শেষ হলে আমি আবার আমার নিজের দেশে ব্যাক করব। তো এই জন্য আপনার কি কি জিনিস প্রসিডিউর ফলো করতে হবে? প্রথমত হচ্ছে খুব কম সময়ের জন্য ভিসার আবেদন করতে হবে। এখন দেখেন আপনি যাবেন মূলত ওদের দেশে ট্যুর করার জন্য বা ভিজিট করার জন্য, তো সেক্ষেত্রে আপনি লং টাইমের জন্য ভিসা আবেদন করার কোনো দরকারই নেই। আপনি খুব কম সময়ের জন্য ভিসার আবেদন করবেন। সেকেন্ড হচ্ছে কি, যে আপনার পূর্বে একাধিক দেশে ভ্রমণ রেকর্ড থাকলে সেটা ভিসা পেতে সহায়ক হয়। এখন আমরা জানি যে ইউএসএ একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, তারা আপনাকে সহজেই তো ভিসা দিবে না, তারা আপনাকে আপনার ব্যাকগ্রাউন্ড ক্রস চেক করবে। এখন আপনার যদি কোনো দেশ ভিজিট করা নাই থাকে, আপনি হঠাৎ করে ইউএসএ ট্যুরিস্ট ভিসা করার জন্য অ্যাপ্লাই করে বসলেন, তারা তো আপনাকে ভালো চোখে দেখবে না, যে এ লাইফে কোনো দেশে ভিজিট করে নাই, সে আমার দেশে এসে আসতেছে ট্যুরিস্ট ভিসায়, এটা তো ওরা ভালো চোখে দেখবে না। তো যেটা হয় কি, আপনার পাশাপাশি যদি ট্যুরিস্ট ভিসা যেতে চাচ্ছেন, পাশাপাশি আপনি আমাদের প্রতিবেশী কান্ট্রি যেমন ইন্ডিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া কিছু কান্ট্রি ভিজিট করে আসতে পারেন, যেহেতু আপনি ট্যুরিস্ট ভিসা যাবেন। তো ট্যুর করে এসে দেন আপনি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি অর্থাৎ ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া এইসব কান্ট্রি ভিজিট করার জন্য অ্যাপ্লাই করলে তারা আপনাকে ভিসা দিতে পারে। অর্থাৎ এটা একটা প্লাস পয়েন্ট যে আপনার আরো ভিন্ন কয়েকটা কান্ট্রি ভিজিট করা থাকলে এটা আপনার ডকুমেন্টের সাথে এটা একটা প্লাস পয়েন্ট। দেন থার্ড হচ্ছে বাংলাদেশে ভালো চাকরি অথবা বড় ধরনের ব্যবসা থাকা। এটা হচ্ছে যে আপনি একটা ভালো ওয়েল নোন কোম্পানিতে জব করেন, আপনি একটা হ্যান্ডসাম স্যালারি পান। তো হ্যান্ডসাম আপনি একটা স্যালারি পান, বা আপনার বাংলাদেশে খুব বড় ধরনের একটা ব্যবসা আছে, খুব ভালো একটা বিজনেসম্যান, আপনার ব্যবসায়িক অ্যাকাউন্টে ভালো পরিমাণে একটা লেনদেন আছে,
মোটামুটি আপনি স্টাবলিশ ব্যবসায়ী, আপনি ইউএসএ তে গিয়ে ওইখানে থেকে যাবেন না, আপনি আবার ব্যাক করবেন। অর্থাৎ আপনি অলরেডি বাংলাদেশে স্টাবলিশড, আপনি চাকুরি করেন বা ব্যবসা করেন, আপনি অলরেডি বাংলাদেশে স্টাবলিশড এবং আপনি খুব ভালো একটা লাইফ লিড করেন বা লাইফ স্টাইল লিড করেন। আপনি ইউএসএ তে গিয়ে থাকবেন না ওদের ওখানে, চলে আসবেন। তো আপনাকে প্রুভ করার জন্য কি করতে হবে, আপনার একটা ভালো চাকরি থাকতে হবে অথবা বড় ধরনের ব্যবসা থাকতে হবে। এখানে দেখেন, ভালো হচ্ছে ভালো চাকুরি মানে হচ্ছে ভালো চাকুরি, অর্থাৎ আপনি একটা হ্যান্ডসাম স্যালারি পান। আর বড় ধরনের ব্যবসা অর্থাৎ কোনো ছোটখাটো ব্যবসা না। এক- আচ্ছা, সরি। তো বাংলাদেশে ভালো চাকুরি অথবা বড় ধরনের ব্যবসা থাকতে হবে। দেন হচ্ছে ব্যাংকে ভালো মানের অঙ্কের টাকা থাকা, অর্থাৎ আপনার ব্যাংকে যে স্টেটমেন্ট দেখাবেন ওইখানে পর্যাপ্ত পরিমাণে ভালো একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট দেখাতে হবে। কারণ আপনি ইউএসএ তে যাবেন, ইউএসএ তে গেলে আপনার একদম মানে ভিজিট করলে যদি আপনি 1 মাসের ট্যুর করেন বা 15 দিনের ট্যুর করেন, এখানে আপনার 6 থেকে 7-8 লাখ টাকার একটা খরচ আছে। বিমান ভাড়া, হোটেল বুকিং, আপনি সাইট সিইং সবকিছু মিলে 6-7 লাখ টাকা খরচ আছে। তো আপনি যে ওইটা বেয়ার করতে পারেন খুবই ইজিলি, আপনার ইকোনমিক্যাল স্ট্যান্ড বলেন বা আপনার ব্যাংক ব্যালেন্স, যে এটা আপনি অ্যাফোর্ড করতে পারেন, যে 15-20 দিনের একটা ট্যুর বা 1 মাসের ট্যুর ইউএসএ তে, তো ওইটা অ্যাফোর্ড করার জন্য আপনাকে একটা ভালো একটা ব্যাংকের স্টেটমেন্ট দেখাইতে হবে। তো এটা হচ্ছে যে তারা যেন বুঝতে পারে আপনি সেখানে গিয়ে খরচ করার মতো টাকা আপনার কাছে আছে। এখন হচ্ছে সর্বোপরি ভিসা ইন্টারভিউর সময় নিজেকে ভালোভাবে উপস্থাপন করা, এবং আপনি এই দেশে অনেক ভালো আছেন, আপনি খুব তাড়াতাড়ি দেশে ফিরে আসতে চান, সেই বিষয়টি বোঝানোর চেষ্টা করা। অর্থাৎ ইন্টারভিউ হচ্ছে এখানে মোস্ট প্রায়োরিটি। আপনার অন্যান্য আপনার ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যেমন কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে, সেনজেন, তারা মূলত ডকুমেন্টেশনে বেশি জোর দেয়, অর্থাৎ আপনার ডকুমেন্ট গুলা ক্রস চেক করে বেশি। বাট ইউএস এর ক্ষেত্রে এটা সম্পূর্ণ ভিন্ন। ইউএসএ আপনার ডকুমেন্টের চাইতে বেশি প্রেফার করে আপনার ইন্টারভিউ, অর্থাৎ আপনি যে এম্বাসি ফেস করবেন ওইখানে যে আপনার ইন্টারভিউটা হবে ওইটার উপরেই ম্যাক্সিমাম ডিপেন্ড করে আপনার ভিসা পাবেন কি পাবেন না। অর্থাৎ আপনার ডকুমেন্টেশন এখানে আপনার প্রাইমারি রোল প্লে করে না। আপনার এখানে প্রাইমারি রোলটা প্লে করে হচ্ছে আপনার ইন্টারভিউ। আপনার ইন্টারভিউটা যতটা সুন্দরভাবে হবে, যত ভালোভাবে আপনি নিজেকে প্রেজেন্ট করতে পারবেন ইন্টারভিউতে, সেক্ষেত্রে তত সাকসেস বা আপনি তত বেশি আপনার প্রবাবিলিটি থাকে ইউএস এর ভিসা পাওয়ার। তো আমরা আজকে লেকচার শিটে আপনাদের কিছু ধারণা দিয়েছি, আমি আসতেছি সেই পার্টে, যে ইউএসএ তে এম্বাসি যখন ফেস করবেন, আপনার ইন্টারভিউতে যখন যাবেন তখন কি ধরনের অ্যাটিটিউড আপনি ওদেরকে দেখাবেন। আচ্ছা, দেন হচ্ছে আমেরিকা ভিজিট ভিসা পেতে কি কি কাগজপত্র বা ডকুমেন্ট লাগে, অ্যাজ ইট ইজ আমরা অন্যান্য যে ক্লাসগুলো আমরা নিয়েছি, থাইল্যান্ডের ক্লাস নিয়েছি বা ইউকে ক্লাস নিয়েছি, যারা ওইসব ক্লাস আপনারা বুঝেছেন, মোটামুটি ধারণা নিয়ে রাখছেন যে আসলে অ্যাজ ইট ইজ সেম আপনার ডকুমেন্টই। তো প্রথমে আপনি বলে রাখি যে ভিজিট ভিসার যে ফর্মটা, এই ফর্মটাকে DS-160 ফর্ম বলে। এটা আপনারা মাথায় রাখেন, হয়তো আমরা কুইজও এটা আস্ক করতে পারি আপনাদেরকে নেক্সট এমসিকিউ কোশ্চেনে, যে ইউএস এর আপনার ভিসা আবেদনপত্রের নাম কি, হচ্ছে DS-160। তো DS-160 ফর্মটা কিভাবে পাবেন ওইটা আমরা লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাদের একটা সাইটের। পাশাপাশি আমরা গুগল ড্রাইভেও DS-160 ফর্মটা আমরা আপনাদেরকে দিয়ে দিব। দেন হচ্ছে আপনার একটি বৈধ পাসপোর্ট যার মেয়াদ থাকবে ন্যূনতম 1 বছর। এখন দেখেন কিছু কিছু কান্ট্রির ক্ষেত্রে কিন্তু লেখা থাকে 6 মাস, হ্যাঁ, কিন্তু ইউএস এর ক্ষেত্রে একটু ডিফারেন্ট, অর্থাৎ আপনার পাসপোর্টের মেয়াদ থাকতে হবে ন্যূনতম 1 বছর। তবে উল্লেখ থাকে যে আপনি যে সময় ভ্রমণে যাচ্ছেন সেখান থেকে ফিরে আসার পরেও যেন পাসপোর্টের মেয়াদ 6 মাস থাকে, এটা মাথায় রাখবেন। দেন হচ্ছে সদ্য তোলা 5 cm x 5 cm এর একটা ছবি, 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি। আর আপনি যে ভিসার জন্য ফি প্রদান করেছেন তার রসিদ, অর্থাৎ আমরা আজকে যে আমরা লাইভ ফিল আপটা দেখাবো, তো লাইভ ফিল আপের সময় আপনার পেমেন্ট করতে হয়। তো পেমেন্ট যে করবেন, পেমেন্টের পরে যে রসিদটা থাকবে ওইটা আপনি প্রিন্ট করে নেবেন। দেন হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে। ব্যাংক স্টেটমেন্ট যেটা বললাম, যে কেমন ব্যাংক স্টেটমেন্ট হইতে হবে, অবশ্যই একটা হেলদি ব্যাংক স্টেটমেন্ট হইতে হবে। আর আপনি যদি চাকরিজীবী বা ছাত্র বা ছাত্রী হন তবে অফিস স্কুল কর্তৃক এনওসি জমা দিতে হবে চাকরিজীবীদের ক্ষেত্রে।
চাকরিজীবীদের ক্ষেত্রে কি কি ডকুমেন্টস প্রয়োজন হয় আমরা ইতিমধ্যে জেনে গেছি। আপনি যদি চাকরিজীবী হন সেক্ষেত্রে আপনার লাগবে হচ্ছে কি, প্রথমত হচ্ছে আপনার ভিজিটিং কার্ড, দেন হচ্ছে আপনার এনওসি, অর্থাৎ আপনি যে প্রতিষ্ঠানে জব করেন সেই প্রতিষ্ঠান থেকে আপনি নো অবজেকশন সার্টিফিকেট নেবেন। দেন হচ্ছে আপনার কি স্যালারি সার্টিফিকেট, ওই স্যালারি সার্টিফিকেটে আপনার স্যালারি মেনশন থাকবে যে আপনি কত টাকা স্যালারি পান। দ্যাটস ইট, এই তিনটা আপনার চাকরিজীবীর ক্ষেত্রে ইনফরমেশন। আর পাশাপাশি টিন সার্টিফিকেটটা দিতে পারেন যে আপনি ট্যাক্স পে করেন। আর যদি আপনি বিজনেসম্যান হন, তো বিজনেসম্যানের ক্ষেত্রে আপনার ব্যবসায়িক ডকুমেন্ট কি বলি আমরা, ব্যবসায়িক ডকুমেন্ট হচ্ছে প্রথমত ট্রেড লাইসেন্স, যাদের কোম্পানি আছে তাদের হচ্ছে আর্টিকেল অফ মেমোরেন্ডাম, আর হচ্ছে টিন সার্টিফিকেট, আর হচ্ছে ভ্যাটের সার্টিফিকেট, যেসব কোম্পানির আপনার ভ্যাট দিতে হয় ব্যাংক ভ্যাটের সার্টিফিকেট দিয়ে দিলেন, আর হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট অ্যাজ ইট ইজ। আর যারা আপনার ছাত্র বা ছাত্রী স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে কি করতে হবে, তাদের ক্ষেত্রে হবে আপনার স্কুল থেকে এনওসি নিতে হবে, আর হচ্ছে তার স্টুডেন্টের আইডি কার্ড নিতে হবে, আর হচ্ছে আপনার তার প্যারেন্টস অর্থাৎ পিতামাতা পিতামাতা থেকে একটা এনওসি নিতে হবে। পিতামাতা থেকে এনওসি কি নিতে হয়, কিভাবে নিতে হয় আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে এনওসির ফরম্যাটটা কেমন হয়। দেখেন, এটা হচ্ছে আপনার যদি চাকরিজীবী হন, চাকরিজীবীর ক্ষেত্রে এটা হচ্ছে এনওসির ফরম্যাট। এইভাবে আপনি আপনার কোম্পানি থেকে কোম্পানির প্যাডে নো অবজেকশন সার্টিফিকেটটা নিয়ে নেবেন। দেন হচ্ছে স্টুডেন্টের ক্ষেত্রে কি হয়, স্টুডেন্টের ক্ষেত্রে স্টুডেন্টের আইডি কার্ড থাকবে, আইডি কার্ডের একটা ফটোকপি করে নিলেন। দেন হচ্ছে, আচ্ছা আমি আপনাদেরকে গুগল ড্রাইভে দিয়ে দিব প্যারেন্টসদের এনওসি সার্টিফিকেটের আপনার কেমন ইয়ে হয়, ফরম্যাটটা হয়। আচ্ছা, দেন হচ্ছে ব্যবসায়িক হলে অফিসের প্যাড ও টেন্ডার জমা দিতে হবে, যদি কারো কাছ থেকে স্পন্সর পেয়ে থাকেন তবে তার কপি। দেন হচ্ছে আপনাকে একটি ভ্রমণ পরিকল্পনা ও ভ্রমণের উদ্দেশ্য বিস্তারিত বর্ণনা করে কভার লেটার জমা দিতে হবে। অর্থাৎ আপনি যেটাকে আমরা ট্রাভেল প্ল্যান বলি, অর্থাৎ আপনি এই ডেটে ডেটে যাচ্ছেন, যেটা আমরা জাপানিজ ক্লাসে দেখিয়ে দিয়েছি যে ট্রাভেল প্ল্যান কেমন হয়, ওই ট্রাভেল প্ল্যানটা আপনি কভার লেটার হিসেবে জমা দিবেন। আচ্ছা, এরপর হচ্ছে আমেরিকা ভিজিট ভিসা প্রসেসিং ধাপসমূহ। আপনি যদি এই ধরনের অনুমোদন পত্র পেতে চান তবে আপনাকে কয়েকটি ধাপের মাধ্যমে তা সম্পন্ন করতে হবে, আর সেই ধাপগুলো নিম্নোক্ত বিস্তারিত বর্ণনা করা হলো আপনাদের বোঝার সুবিধার জন্য। এর হচ্ছে এই ধাপে আপনাকে যা করতে হবে তাহলে আপনাকে নির্ধারিত ফর্মটির সকল তথ্য সঠিক দিয়ে পূরণ করতে হবে, যেটা আমরা আপনাদেরকে একটু পরেই দেখাবো যে DS-160 ফর্মটা কিভাবে লাইভ ফিল আপ করবে। তো ওই ফর্মে আপনার কোনো ধরনের ভুল তথ্য দেওয়া যাবে না, কারণ ভুল তথ্য দিলে তারা আপনার ভিসা রিফিউজ করার পসিবিলিটি সবচেয়ে বেশি। আর ওদের কাছে কিন্তু সব ডাটা আছে, আপনি আপনার সম্পর্কে তাদের অনেক ডাটাই থাকবে, কারণ তারা বাংলাদেশ গভর্নমেন্টের সাথে ওইভাবেই লিয়াজু মেনটেন করে যে আপনি ভুয়া ইনফরমেশন দিবেন আপনার সম্পর্কে তারা জানবে না এমনটা না, তারা সবকিছু ক্রস চেক করবে। আর সেক্ষেত্রে আপনার ভিসা বাতিল হইতে পারে। আর আপনি যে ইনফরমেশন গুলো দিবেন, অর্থাৎ যে ডকুমেন্ট গুলো আপনি তাদেরকে প্রোভাইড করবেন আপনার ভিসা অ্যাপ্লিকেশনের সময়, ওই ইনফরমেশন গুলো থেকেই কিন্তু আপনাকে ইন্টারভিউর সময় কল দিবে। অর্থাৎ ইন্টারভিউর সময় যে প্রশ্নগুলো করবে আপনার ডকুমেন্ট থেকেই কোশ্চেন করবে, আপনার ডকুমেন্টের বাইরে এসে কোশ্চেন করবে না যে আপনি তথ্যগুলো কতটা সত্য দিয়েছেন বা সত্যতা যাচাই করার জন্য ঘুরিয়ে ফিরিয়ে আপনার ডকুমেন্ট থেকে ওরা কোশ্চেন গুলা করবে। তো যদি আপনি ভুল ইনফরমেশন দেন বা মিথ্যা তথ্য দেন, তো সেক্ষেত্রে আসলে ইন্টারভিউতে আপনি আসলে আহ আটকে যাবেন, এক কথায় প্রপার ভাবে আপনি আনসার করতে পারবেন। দেন হচ্ছে সেকেন্ড সেকেন্ড হচ্ছে আপনি ফর্ম ফিল আপ করবেন, ফর্ম ফিল আপ করার পরে আপনি যে ভিসা ফিটা প্রদান করবেন, রসিদ আপনি আবেদনপত্রটি জমা দিবেন, তখন এই সাথে বিলটার কপিও জমা দিতে হবে। এবং থার্ড হচ্ছে কি, আপনি তার আহ, আপনার ওদের ওয়েবসাইটে গিয়ে পাসপোর্ট এবং যে ফি জমার রসিদ, এটা দিয়ে আপনার ভিসার যে অ্যাপয়েন্টমেন্ট ডেটা কবে, ওইটা আপনি চেক করতে পারবেন ক্রস চেক। আর আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে ইউএসএ তে সচরাচর আসলে খুব আর্লি আপনার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না। তো সেটা যারা করতে হয়, অ্যাপয়েন্টমেন্ট তো শুরুতে ওরা একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে, তো আপনাকে একটা ভ্যালিড রিজন দিয়ে ওই অ্যাপয়েন্টমেন্টের ডেটটা আপনি চাইলে এগিয়ে নিয়ে আসতে পারেন। অর্থাৎ আর্লি একটা ডেট নেওয়ার জন্য আপনাকে একটা ভ্যালিড রিজন দেখাইতে হবে, ওই ভ্যালিড রিজন দিয়ে ওদেরকে মেইল করে আপনি চাইলে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা একটু এগিয়ে নিয়ে আসতে পারবেন।
আচ্ছা, আমার কথা কি আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? একটু কাইন্ডলি জানান। কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, সবাই তো ক্লিয়ার শুনতে পাচ্ছেন এখন পর্যন্ত নাকি? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। এখন আসেন যে আমেরিকা ভিসা ইন্টারভিউ, যেটা আমি শুরুতে বললাম যে বিশ্বের অন্যান্য দেশ আপনার পেপার যে ডকুমেন্টস গুলো দিবেন আপনি এম্বাসিতে ওসব বেশি ক্রস চেক করে, কিন্তু ইউএস এর ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। অর্থাৎ আপনি কত কোটি টাকার মালিক, আপনি কি করেন, আপনি মানে বাংলাদেশে কোন জায়গা হোল্ড করেন বা আপনার ডেজিগনেশনটা কেমন, এটা ওরা আসলে ওইভাবে প্রায়োরিটি দেয় না। আপনার ডকুমেন্টসকে ডকুমেন্টসকে প্রায়োরিটি দেয়, কিন্তু ওইভাবে প্রায়োরিটি দেয় না যতটা প্রায়োরিটি তারা ইন্টারভিউকে দেয়। অর্থাৎ আপনার অ্যাপয়েন্টমেন্ট যেদিন হবে, আপনি যেদিন এম্বাসি ফেস করবেন, ওইটার উপরেই ডিপেন্ড করে আপনার ভিসা পাবেন কি পাবেন না। তো ইউএসএ ভিসার ক্ষেত্রে আপনাকে খুব বেশি কেয়ারফুল হতে হবে আপনার ইন্টারভিউ আর এম্বাসি ফেসিং নিয়ে। তো এটাই হচ্ছে ইস্যু, যে আসলে আমরা যখন ইন্টারভিউ ফেস করি হয়তো নিজেদেরকে ওইভাবে ভালোভাবে উপস্থাপন করতে পারি না, বা ভিসা অফিসার সামহাও আমাদেরকে রিড করে ফেলে যে আমরা কি আসলে ওখানে গিয়ে থাকবো কি থাকবো, ওদের ওখানে থেকে যাব কিনা। তো এটা আসলে যারা আপনার এম্বাসিতে ভিসা অফিসার বা যারা ইন্টারভিউ নেয় তাদের আসলে ওদেরকে বসানোই হয়েছে এই জিনিসটা রিড করার জন্য, যে ওরা আপনার ফেস দেখেই বলে ফেলবে। যেটা আমি আহ অন্যান্য সবাইকে বলি যে ইউএসএ ভিসার ক্ষেত্রে কি হয়, যে ওরা আপনি যখন এন্ট্রি নিবেন, অর্থাৎ আপনি ইন্টারভিউর সময় যখন আপনি তাদের রুমে এন্ট্রি নিবেন, আপনি কিভাবে বসছেন, কিভাবে আপনি হাঁটছেন মানে হেঁটে আসছেন ওই রুমে, এখানে আপনার হাফ ইন্টারভিউ শেষ। মানে এক কথায় ইউএস এর ক্ষেত্রে অর্থাৎ ভিসা অফিসার জাস্ট আপনাকে পা থেকে মাথা পর্যন্ত একটু দেখবে, আপনি কিভাবে রুমে এন্ট্রি নিছেন, আপনি কিভাবে বসছেন, জাস্ট আপনি কথা বলার আগে আপনার হাফ ইন্টারভিউ ওইখানেই নিয়ে নিবে সে। অর্থাৎ সে আপনাকে ওখানেই মেজার করে ফেলবে যে আপনি সে আপনাকে সে ভিসা দিবে কি দিবে না। এটা হচ্ছে ফার্স্ট। দেন হচ্ছে কোশ্চেন এন্ড অ্যান্সার, অর্থাৎ আপনার অ্যাটিটিউডটা ওখানে ধরবে যে আপনি কোন কালারের একটা আপনি শার্ট পরে গেছেন, দেন শার্টের সাথে আপনি কোন বেলটা পরছেন, দেন আপনি কি ধরনের জামা কাপড় বা অ্যাটায়ার পরছেন, দেন কিভাবে আপনি আপনার ওয়াকিং স্টাইল, আপনার বসার স্টাইল, আপনি আপনার চুলের স্টাইল, আপনার মানে ওভারঅল আপনার যে লুক এন্ড ফিল, ওইটা দেখেই ভিসা অফিসার আপনাকে হাফ ইন্টারভিউ নিয়ে গেছে মনে করেন। দেন সেকেন্ড ধাপ হচ্ছে, দ্বিতীয় ধাপ হচ্ছে আপনাকে সে কোশ্চেন করবে, দেন আপনি যদি প্রপার অ্যান্সার দিতে পারেন দেন হচ্ছে ভিসা। তো মূলত হচ্ছে আপনি এম্বাসিতে যাবেন, এম্বাসির রুমে ঢুকার পর থেকে মূলত আপনার ইন্টারভিউ শুরু হয়ে গেছে। এমনটা না যে আপনি কোশ্চেন আনসার তখন ইন্টারভিউ শুরু, তা না। আপনি মূলত রুমে ঢুকার পর থেকে মূলত আপনার ইন্টারভিউ স্টার্ট। তারা আপনাকে আগে আউটলুকই দেখবে, দেন হচ্ছে কোশ্চেন। আর কোশ্চেন গুলা কিছু কোশ্চেন খুবই আপনার কি বলে ডিপ্লোমেট কোশ্চেন করবে, ডিপ্লোমেটিক, যেটার আনসার কিন্তু আপনি খুব স্মার্টলি দিতে হবে। এমন না যে খুব এলাবোরেট করবেন। আমরা অলরেডি একটা পয়েন্ট আমরা লিখে দিয়েছি যে আপনি যে খুব বেশি কথা বলবেন তা না, যে একটা কোশ্চেন করবে আপনি আনসার দিতেই থাকলেন এমনটা না। খুবই শর্ট টাইমে শর্ট সেন্টেন্সে আনসার করতে হবে, যেখানে আপনার ওনারা যে কোশ্চেনটা করছে যাতে পূর্ণ আনসারটা পায় আপনার থেকে। তো প্রথমত কি হবে যে আপনার কাগজপত্র এবং যোগ্যতা থাকার পরেও নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে না পারায় ভিসা প্রাপ্তি থেকে বঞ্চিত হয়ে থাকে। অর্থাৎ দেখা যায় কি যে আপনার কাগজপত্র সবই ঠিক আছে, অর্থাৎ আপনি ভিসা পাওয়ার যোগ্যতা রাখেন, ইভেন ইউএসএ ভিজিট করার যোগ্যতাটা রাখেন, আপনি ট্যুরিস্ট ভিসাতে যাচ্ছেন, তো কেন কেন একটা দেশ আপনাকে ট্যুরিস্ট ভিসা দিবে না? কিন্তু সেই অঞ্চলে আপনার সকল ভিসা ডকুমেন্ট সবকিছুই ওকে আছে, জাস্ট আপনি ইন্টারভিউতে আসলে সুন্দরভাবে দিতে পারেন নাই, বা ভিসা অফিসারকে এটাকে প্রুভ করতে পারেন নাই যে আপনি আসলে ওই দেশে জাস্ট ট্যুর বা ভিজিট করার জন্যই যাচ্ছেন, ওইখানে পার্মানেন্টলি স্টে করার জন্য যাচ্ছেন না। এটা আপনি প্রুভ করতে পারেন নাই ভিসা অফিসারের কাছে। তো সেক্ষেত্রে হবে কি, আপনাকে আসলে ভিসা থেকে বঞ্চিত বঞ্চিত হয়ে থাকে, মানে বঞ্চিত থাকবেন আর কি, আপনি ভিসাটা পাবেন না। তো তার মধ্যে কি হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে ইন্টারভিউ দেওয়ার পূর্ব প্রস্তুতি, আর একটা হচ্ছে ইন্টারভিউ এর সময় প্রস্তুতি। তো ইন্টারভিউ এর পূর্বে কি প্রস্তুতি থাকবে সেটা হচ্ছে কি, আমরা বাংলাদেশে যেটা হয়, মনে করেন কালকে আপনার এম্বাসি ডেট, আপনি আজকে রাতে করবেন কি, খুব বেশি এক্সাইটমেন্ট থাকবে আপনার। একটা হচ্ছে এক্সাইটমেন্ট, আর দ্বিতীয়ত হচ্ছে এক ধরনের একটা ইয়ে কাজ করা, মানে ভয় এবং ভীতি কাজ করা। এটা করা যাবে না, অতিরিক্ত এক্সাইটমেন্টও হওয়া যাবে না, দেন হচ্ছে আপনার কোনো ভয় ভীতি থাকা যাবে না।
একদমই আপনি একদম কি বলে আহ, খুবই নর্মাল নর্মাল আমরা যেভাবে নর্মাল ডেতে যেভাবে যাই যে কোনো জায়গায় যাই ঠিক ওইভাবে আপনাকে নিজেকে রেডি করতে হবে, রেডি রাখতে হবে। এক কথা আপনি যে একটা জাস্ট অ্যাজ ইউজুয়াল ইন্টারভিউতে যাচ্ছেন একদম নর্মাল, যে আপনি, কারণ এখানে হচ্ছে আপনাকে সে যদি ভিসা না দেয় আপনার কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না, বা আপনার এখানে জেল জরিমানা হবে না যে আপনার যদি ভিসা ভিসা দিল না, এমনটা না। তো আপনাকে ওইভাবে ওই অ্যাটিটিউড নিয়ে যেতে হবে যে আমি ভিসা না পেলেও আমার কোনো কিছু যায় আসে না, ওই অ্যাটিটিউড নিয়ে যেতে হবে। আপনি যদি প্রথমে ঘাবড়ে যান, ওই ঘাবড়ে যাওয়ার যদি আপনার ফেসে ওটা শো করে, আর আপনি তো এক জায়গায় লাইভ ইন্টারভিউ দিতে যাচ্ছেন, তা আপনি যদি এক্সাইটমেন্ট নিয়ে থাকেন বা একটা ভয়ভীতি কাজ করে আপনার মনের মধ্যে, ওটা কিন্তু স্বাভাবিক আপনার ইন্টারভিউতে এক ধরনের ইম্প্যাক্ট ফেলবে, ইন্টারভিউতে একটা প্রভাব ফেলবে, যার কারণে আসলে ইন্টারভিউ আপনার ভালো হবে না, বা আপনি নার্ভাস নার্ভাস হয়ে যাবেন। এক কথা নার্ভাস হওয়া যাবে না, একদমই আপনার খুব ক্যাজুয়াল ইজি থাকতে হবে অল টাইম। তো কি কি ক্ষেত্রে এখানে আপনি যখন পূর্ব প্রস্তুতি নিতে হবে, কি আপনার প্রয়োজনীয় কাগজ যা যা আছে, ব্যাংক স্টেটমেন্ট, ট্রেড লাইসেন্স, পাসপোর্ট, পুরাতন পাসপোর্ট থাকলে পুরাতন পাসপোর্ট, টিন সার্টিফিকেট, স্যালারি স্টেটমেন্ট বা এনওসি পেপার, এগুলো সুন্দর করে একটা ফাইলে নিয়ে রাখবেন, সাজিয়ে রাখবেন। আর আপনি ফাইলে এমন ভাবে সাজিয়ে রাখবেন যাতে আপনার ইন্টারভিউয়ার বা ভিসা অফিসার যখন যে ফাইল আপনার থেকে চায় সেটা আপনি সাথে সাথে যাতে বের করে নিয়ে আসতে পারেন। এমন ভাবে নিবেন না যে সব ফাইল একসাথে রাখছেন, ইন্টারভিউ অফিসার আপনাকে বললো যে যে শো মি ইওর পাসপোর্ট, যে তুমি আমার তোমার পাসপোর্টটা দেখাও। এখন পাসপোর্ট আপনি কোন জায়গায় রাখছেন ব্যাগের, আপনি নিজেও খুঁজে পাইতে কষ্ট হইতেছে। তো এগুলো করা যাবে না, যে কোন ফাইলটা আপনি ব্যাগের কোন জায়গায় রাখছেন আপনি নিজে ডিসাইড করবেন, যাতে করে ভিসা অফিসার যখনই আপনার থেকে চাইবে আপনি সাথে সাথে এটা দিতে পারেন। তো এটাও কিন্তু একটা এক ধরনের স্মার্টনেস এর পরিচয়। দেন হচ্ছে সুন্দর পোশাক পরিধান করা, বিশেষ করে যখন অফিসে যাওয়ার সময় যে ক্যাজুয়াল পোশাক পরিধান করা হয় সেই ধরনের, মানে ভালো এটা নিয়ে যাইতে হবে এক কথায়। দেন হচ্ছে চুল কেটে ওটা মানে একটু গ্রুমিং, চুল কেটেও দাড়ি সাইজ করে রাখবেন। আপনার যে গ্রুমিংটা যাতে খুবই স্মার্ট দেখায় আপনাকে। তো দেন হচ্ছে আমেরিকা ভিসা ইন্টারভিউ দেওয়ার পুরো সময়ের প্রস্তুতি, এটা হচ্ছে আপনার প্রিভিয়াস অর্থাৎ পূর্ব প্রস্তুতি, এখন হচ্ছে ইন্টারভিউ দেওয়ার সময়। তো ইন্টারভিউ দেওয়ার সময় কি হবে, ওই যে বললাম যে অনেকে এক্সাইটমেন্টে রাগে রাতে ঘুমাই না, যে আগামীকালকে আমার ইন্টারভিউ, এম্বাসি ফেস করবো, এম্বাসি ফেসের উপর ডিপেন্ড করে ভিসা পাবো কি পাবো না, খুব দীর্ঘ দিন ধরে আমার একটা ড্রিম যে আমি ইউএসএ তে যাবো। তো এই টেনশনে ওই রাতে ঘুমাই নাই। তো রাতে না ঘুমালে হয় কি, ওই দিনের মধ্যে ওর দিনের যে আপনার শিডিউল প্ল্যান ওইটার উপর একটা ইম্প্যাক্ট পড়ে, কারণ সে রাতে ঘুমায় নাই, সে তো স্বাভাবিক তার মুডটা ভালো থাকবেই না, ইভেন তার সবকিছু দিয়ে তার কোনো ফ্রেশনেস আসবে না, এক ধরনের একটা চিন্তার চাপ কাজ করবে তার মাথায়। তো এই জিনিসটা করা যাবে না, একদম আপনি ফ্রেশ একটা ঘুম দিবেন আগের দিন রাতে। দেন হচ্ছে খুবই ইজিলি একদম স্মুথলি আপনি এম্বাসিতে যাবেন। আমরা জানি যে এম্বাসি কোথায়, এম্বাসি হচ্ছে আপনার ঢাকার যে আমেরিকান এম্বাসি বাড়িধারায়, তো সেখানে যাবেন, সেখানে গিয়ে অ্যাজ ইট ইজ নিয়ম শৃঙ্খলা ফলো করে আপনি যাবেন। আর চেষ্টা করবেন আপনার ইন্টারভিউর 30 মিনিটস আগে পৌঁছে যাওয়ার জন্য, কারণ বলা তো যায় না। আপনার অনেক সময় দেখা যায় যে আপনি প্ল্যান করে রাখছেন যে আমি ঠিক টাইমে যাবো, আর অথচ ঢাকার যে ট্রাফিক, এই ট্রাফিকের কারণে আপনি পৌঁছাতেই পারেন নাই ডিউ টাইমে, বা একদম ইন্টারভিউর 5 মিনিটস আগে আপনি পৌঁছাইছেন। তো সেক্ষেত্রে কি হবে, আপনার নিজের মধ্যে একটা হারিনেস কাজ করবে। এটা করা যাবে না, যে আপনি খুবই আর্লি হয়ে গেছে, আপনার লেট হয়ে গেছে, এই ধরনের একটা প্রবলেম হয়ে যায়। তো চেষ্টা করবেন 30 মিনিটস মানে আধা ঘন্টা আগেই যাতে এম্বাসিতে আপনি পৌঁছাতে পারেন। আর যেটা হয় যে একদমই চিন্তামুক্ত এবং হাসি খুশি থাকবে ফেস, খুব ইজি থাকতে হবে। আর যেটা আমি বললাম যে মনে রাখবেন, তারা হয়তো আপনাকে ভিসা দিবে না, কিন্তু এখানে আপনি কোনো প্রকারের শাস্তি পাচ্ছেন না। অর্থাৎ এই মেন্টালিটিটা আপনার নিতে হবে, যে আপনি এখানে জাস্ট একটা ইন্টারভিউ ফেস করতেছেন, তারা ভিসা দিলে দিবে, না দিলে নাই, এখানে আপনার কিছু যায় আসে না। আপনি এই ধরনের একটা অ্যাটিটিউড রাখতে হবে। তার মানে এমন অ্যাটিটিউড না যে ভাই আমার ভিসা দরকারই নেই, এমন একটা অ্যাটিটিউড না। জাস্ট আপনি নিজেকে কমফোর্ট রাখবেন যে আমি বাংলাদেশে খুব ভালো আছি, আমার বাংলাদেশে আমার লাইফ স্টাইল খুবই ভালো যাচ্ছে, আমি ইউএসএ তে যাচ্ছি জাস্ট ক্যাজুয়াল একটা ভিজিট করার জন্য, দেন আমি আবার বাংলাদেশে চলে আসবো, কারণ আমি বাংলাদেশে খুব ভালো একটা লাইফ স্টাইল লিড করতেছি, আমার দরকার নাই তোমার দেশে থাকার। তো এই ধরনের একটা মেন্টালিটি আপনাকে, যখন আপনি ইন্টারভিউ দিবেন, আপনার কথার মধ্যে এই ধরনের একটা ইম্প্যাক্ট যাতে থাকে। আর যেটা বললাম যে আর যখন আপনাকে প্রশ্ন করা হবে, তার উত্তর সংক্ষিপ্ত আকারে পূর্ণভাবে তুলে ধরবেন, অর্থাৎ খুব বেশি ডিটেলস বলা যাবে না, খুবই সংক্ষিপ্ত আকারে অ্যান্সার দিবেন, যাতে ওই আনসারে আপনার বিষয় বিষয় যা জানতে চায় সেটা সে জেনে যায়। অর্থাৎ একদমই যেটা প্রয়োজনীয় কথা ওইটাই বলবেন,
অপ্রয়োজনীয় কথা বলার দরকারই নেই। আর আরেকটা বিষয় বলি, যে অনেকে হয়তো বলবেন যে এই আপনার এম্বাসিতে কি শুধু ইংলিশে কথা বলতে হয়, ইন্টারভিউ দিতে হয়, বাংলায় কথা বলা যাবে কিনা? হ্যাঁ, আপনি বাংলায় কথা বলতে পারবেন। যখন আপনি ফর্ম ফিল আপটা করবেন, আমরা একটু পরে দেখাবো ফর্ম ফিল আপটা। তো ফর্ম ফিল আপ করার সময় আপনি আপনার প্রেফার ল্যাঙ্গুয়েজটা বাংলা লিখতে পারবেন। তো বাংলা লিখলে হবে কি, ওনারা বুঝবে যখন বিষয় অফিসার আপনার ডকুমেন্ট আপনার সাথে রাখবে, যখন আপনাকে এম্বাসি ফেস করবে। তো যখন দেখবে যে আপনি প্রেফার ল্যাঙ্গুয়েজ বাংলা দিচ্ছেন, তো আপনাকে সে প্রথমে আস্ক করবে যে ডু ইউ প্রেফার বাংলা অর ইংলিশ, তো আপনি কি বাংলায় কথা বলবেন না ইংলিশে কথা বলবেন, কোনটাতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। তা আপনি যদি বাংলাতে মনে করেন যে না, বাংলাতে আপনার জন্য কমফোর্ট ফিল করে, আপনি বাংলা বলবেন, সমস্যা নাই তো। আপনাকে যে ইংলিশে কথা বলতে হবে বা ইংলিশে কথা বলে আপনাকে একটু স্মার্টনেস দেখাইলো এমনটা না। দেখা গেল যে আপনি ইংলিশে খুব ভালোভাবে আনসারই করতে পারলেন না, অথচ আপনি প্রেফার ল্যাঙ্গুয়েজ দিয়ে রাখছেন ইংলিশ। তো এটা করা যাবে না। আপনি বাংলা হলে বাংলা, ইংলিশ হলে ইংলিশ, আপনি যেটাতে কমফোর্ট ফিল করেন। তো যেটা বললাম যে প্রয়োজনীয় কথা বলবেন, অপ্রয়োজনীয় কথা থেকে একদমই বিরত থাকবেন। আর ইউএস এর ভিসা ইন্টারভিউ দেওয়ার বিশেষ গুরুত্বপূর্ণ টিপস গুলা কি কি, যেটা হচ্ছে তিনটা জিনিস। এটা এটা হচ্ছে একদমই আপনার ভাইটাল। এই যে আপনার যে তিনটা জিনিস আমরা এখানে আউটলাইন করে দিচ্ছি আপনাদের জন্য, এটাই হচ্ছে মেইন। আপনি এম্বাসি যখন ফেস করবেন, ইন্টারভিউ দিবেন, এই তিনটা জিনিস আপনি মাথায় রাখতে পারেন, আশা করি আপনি ভিসা পাবেন। যেখানে কি যে আপনি যথেষ্ট ধনী ব্যক্তি, বর্তমানে আপনার ভালো আয় রোজগার আছে, এই অ্যাটিটিউড বা এই ধারণাটা যদি আপনি ভিসা অফিসারকে দিয়ে দিতে পারেন ইন্টারভিউর সময়, আপনার ভিসা মোটামুটি চলে আসবে। সেখানে হচ্ছে আপনার আমেরিকা যাওয়ার যুক্তিসঙ্গত কারণ আছে। অর্থাৎ তারা তো আপনাকে কোশ্চেন করবে যে আপনি আমেরিকাতে বিলিভ করতে চাচ্ছেন কেন, মানে ওয়াই আমেরিকা। যুক্তিসঙ্গত আপনাকে ভ্যালিড রিজন দেখাইতে হবে। অর্থাৎ ভ্যালিড রিজন না দেখালে তো আপনাকে ভিসা দিবে না। তো এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। এন্ড থার্ড হচ্ছে সেখানে যাওয়ার পর আবার ফিরে আসবেন। এটা আপনাকে প্রুভ করতে হবে যে আপনি ওইখানে গিয়ে থেকে যাবেন না, আপনি বাংলাদেশে ব্যাক করবেন। তো বাংলাদেশে ব্যাক করতে হলে আপনাকে আপনার বিজনেস সব, আপনি যদি বিজনেসম্যান হন, আপনাকে বলতে হবে যে আমি তো বিজনেসম্যান, আমি বাংলাদেশে বিজনেস করি, আমি যদি তোমার দেশে থেকে যেতে হয় তাহলে তো আমার এই বিজনেসকে সামলাবে, আমার তো ফিরে আসতেই হবে। আর যদি আপনি জব হোল্ডার হন, আপনি বলতে পারেন যে আমার ফ্যামিলি আছে, আমার ওয়াইফ আছে, আমার বাচ্চা কাচ্চা আছে। তো আমার ওয়াইফ বা আমি বাংলাদেশে যে জব করি, এটা খুবই একটা ভাইটাল জব, ভালো একটা প্রতিষ্ঠানে আমি জব করি, তা আমার ফিরে আসা বাঞ্ছনীয়, আমার আসতেই হবে ফিরে। তো আপনি আপনার মতো আপনার জায়গা থেকে, বা আপনারা যে অনেকে আছে আমরা এখানে বিজনেস করি, তো আপনার যে ক্লায়েন্ট, তার যে জবের প্রেফারেন্স বা আপনার তার যে বিজনেস, ওই অনুযায়ী সে তার কোশ্চেন গুলা রেডি করবে। অর্থাৎ অগোছালো কোশ্চেন অ্যান্সার কিন্তু রেডি করলে হবে না, যুক্তিসঙ্গত ভ্যালিড রিজন দেখাইতে হবে, যে যেটা শুনলে ভিসা অফিসার মনে করবে যে না, তাকে ভিসা দেওয়া যায়। তো এই তিনটার কনসেপ্ট যদি আপনারা মাথায় রাখতে পারেন এম্বাসি কেসিং এর সময়, আশা করি ইউএসএ ভিসা আপনাকে দিবে, ডিনাই করবে না। আর বাদ বাকি ডকুমেন্ট যদি আপনার ঠিকঠাক থাকে, অন্তত এই জিনিসটা মাথায় রাখেন যে ইউএস এর ভিসা আপনি তখনই পাবেন যখনই আপনার ইন্টারভিউটা ভালো হবে। কারণ এক্ষেত্রে অনেক আছে, আপনার যে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে এটা বেশি হয়, যে সে একটা ভালো ইউনিভার্সিটি থেকে স্কলারশিপও পাইছে, তার রেজাল্টও ভালো, তার ব্যাংক ব্যালেন্স সবই ঠিক আছে, তার স্পন্সর যিনি তারও ঠিক আছে, সবকিছু ডকুমেন্ট, জাস্ট সে ইন্টারভিউতে একটা সুন্দর অ্যান্সার দিতে পারে নাই, যে সে স্টুডেন্ট বিষয়ে গিয়ে আবার যে সেখানে থাকবে না, বাংলাদেশে ব্যাক করে চলে আসবে, এই ধরনের রিজন সে দেখাইতে পারে না, যার কারণে ওর বিষয়টা হয় নাই। তো এই জায়গা থেকে আপনাদের আরো ইয়ে করতে হবে, আপনার কোশ্চেন অ্যান্সার কিভাবে হবে, কিরকম হবে, ওইটা রেডি করতে হবে, যে আপনার যে ডকুমেন্টস, ওই ডকুমেন্টস ওয়াইজ। আচ্ছা, তো আজকে আমাদের থিওরিটিক্যাল সেশন এখানেই গেল। আর DS-160 ফর্ম আমরা এখন ফর্ম ফিল আপটা দেখাবো, আর আমরা আপনাদেরকে একটা চেকলিস্ট দিয়ে দিব। চেকলিস্টটা হচ্ছে আপনার কেমন হয় আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, একটু আমাকে সময় দিন। আচ্ছা, দেখেন যে স্টুডেন্টের ক্ষেত্রে যে আপনার তার পিতা মাতার যে একটা নো অবজেকশন সার্টিফিকেটের প্রয়োজন হয়,
তো স্টুডেন্টের ক্ষেত্রে কেমন ফরম্যাট এটা আমি আপনাদেরকে দিয়ে দিব ড্রাইভে। দেখেন, এম্বাসি বরাবর দরখাস্ত করতে হবে, অ্যাপ্লিকেশন ডেট দিয়ে, নো অবজেকশন সার্টিফিকেট, কি লেখা যে উই কনফার্ম, এখানে ফাদার নেম, ফাদারের পাসপোর্ট নাম্বার, মাদার নেম, মাদারের পাসপোর্ট নাম্বার। দেন হচ্ছে উই কনফার্ম উই হ্যাভ নো অবজেকশন টু দ্য ফলোইং চিলড্রেন ট্রাভেলিং টু দুবাই বা কাতার, যেটাই হোক, as per the arrangements recorded in visa application form. We also undertake to bear all expenses that may be incurred during this travel. অর্থাৎ এই ট্রাভেলে আমার মানে পিতামাতা এটা এনশিওর করতেছে যে আমার ছেলে বা মেয়ে যে ট্রাভেলটা করবে, ট্যুরটা করবে, এটার অল এক্সপেন্স আমরা বেয়ার করব, আমাদের কোনো অবজেকশন নাই এই ট্যুরের ক্ষেত্রে। দেন হচ্ছে পাসপোর্ট নাম্বার এবং তাদের চিলড্রেনের পাসপোর্ট নাম্বার দিয়ে ফাদার সিগনেচার, মাদার সিগনেচার, দ্যাটস ইট। এটাকে বলে আপনার প্যারেন্টসের এনওসি। আচ্ছা, আমি আপনাদের ডিএস 160 ফর্ম যাওয়ার আগে আপনাদেরকে চেকলিস্টটা দেখাচ্ছি, একটু ওয়েট। দেখেন, এটা হচ্ছে আপনার চেকলিস্ট, এটা আপনাদেরকে ড্রাইভে দিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে মূল আপনার যে ইউএস ভিসার ক্ষেত্রে এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। ইউএসএ যদি আপনি কারো কোনো ক্লায়েন্টের জন্য বা নিজের জন্য ভিসা প্রসেসিং করতে চান, এই বিষয়গুলাই আপনার ধারণা জানা থাকলে আপনি ইজিলি যে কারো ইউএস এর জন্য ভিসা প্রসেসিং করতে পারবেন। ফার্স্ট কোশ্চেন, হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউর ট্রিপ? অর্থাৎ আপনি যে ট্যুর করবেন এই ট্রিপের পারপাসটা কি, এটা আপনাকে এক্সপ্লেন করতে হবে। সেকেন্ড হচ্ছে ফুল নেম অ্যাজ ইন পাসপোর্ট, অর্থাৎ আপনার যে নামটা এটা পাসপোর্টে যেভাবে আছে অ্যাজ ইট ইজ থাকবে, আর পাসপোর্ট নাম্বার। দেন হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ আপনি বিবাহিত না সিঙ্গেল না ডিভোর্স, এটা দিবেন। 4 নম্বরে ন্যাশনাল আইডেন্টিফিকেশন নাম্বার, অর্থাৎ এনআইডি নাম্বারটা দিবেন। দেন হচ্ছে 5 নাম্বার হোম অ্যাড্রেস এন্ড মেইলিং অ্যাড্রেস, অর্থাৎ হোম অ্যাড্রেসটা হচ্ছে আপনার বর্তমানে প্রেজেন্ট যেখানে থাকেন, এন্ড হচ্ছে মেইলিং অ্যাড্রেস, অর্থাৎ আপনাকে কোন অ্যাড্রেসে মেইল করলে বা ইয়ে করলে আপনাকে পাওয়া যাবে, দুইটা অ্যাড্রেস। 6 নাম্বার কি টু কন্ট্যাক্ট নাম্বার, অর্থাৎ দুইটা কন্ট্যাক্ট নাম্বার, যেটা মনে করেন একটাতে যদি ওরা বন্ধ পায় তাহলে সেকেন্ড কন্ট্যাক্ট নাম্বারও আপনাকে রিচ করতে পারে। দিতে পারেন কি একটা হোম হোম নাম্বার দিতে পারেন, আর একটা তো মোবাইল নিজের বিজনেস নাম্বার দিতে পারেন। দেন 7 নাম্বার কি যে ভ্যালিড ইমেল অ্যাড্রেস, ভ্যালিড ইমেল অ্যাড্রেস হচ্ছে ম্যান্ডেটরি। আচ্ছা, দেন হচ্ছে হ্যাভ ইউ এভার লস্ট এ পাসপোর্ট অর হ্যাড স্টোলেন, অর্থাৎ আপনার এর আগে কোনো পাসপোর্ট চুরি হয়েছে কিনা বা আপনার হারিয়ে গেছে কিনা, ওইটা যদি থেকে থাকে ওইটার ব্যাপারে একটা অ্যাপ্লাই করতে এক্সপ্লেন করতে হবে। এটা আমরা যখন ফর্ম ফিল আপ করবো তখন আপনারা দেখতে পাবেন লাইভ। 9 নাম্বার হচ্ছে কি হোয়েন ডু ইউ ইন্টেন্ড টু অ্যারাইভ ইন দ্য ইউএস, অর্থাৎ আপনি কোন সময়টাতে ইউএসএ তে ভিজিট করতে চাচ্ছেন। 10 নাম্বার হচ্ছে হাউ লং ডু ইউ ইন্টেন্ড টু স্টে ইন দ্য ইউএস, আপনি কতদিন যাবত ইউএসএ তে স্টে করতে চাচ্ছেন, মানে কতদিন থাকবেন। 11 নাম্বার এট হোয়াট অ্যাড্রেস উইল ইউ স্টে ইন দ্য ইউএস, আপনি ইউএসএ কোন অ্যাড্রেসে থাকবেন। আমরা জানি ইউএসএ তে প্রায় 50টার মতো স্টেট, কোন স্টেটে আপনি যাবেন, ওই স্টেটের কোন সিটিতে থাকবেন, ওই সিটির অ্যাড্রেসটা কোনটা, ওইটা আপনাকে দিতে হবে। 12 নাম্বার হচ্ছে হু উইল পে ফর ইউর ট্রিপ, অর্থাৎ আপনি যে ট্রিপে যাচ্ছেন এই ট্রিপের জন্য আপনাকে কে পে করবে। এটা আপনি নিজে যদি হন নিজের অ্যাড্রেস নিজে সবকিছু দিবেন, আর যদি আপনার ফাদার হয়, আপনার মাদার হয়, কিংবা আপনার বিজনেস কোম্পানি হয়, সাপোজ কোম্পানি আপনাকে পে করতেছে কোনো একটা বিজনেস ট্যুরের জন্য আপনাকে যাইতে, তো সেক্ষেত্রে
আপনাকে তার অ্যাড্রেস, নেম, রিলেশন, ফোন নাম্বার, অ্যাড্রেসও দিবেন। দেন 13 নম্বরে কি, নেমস অ্যান্ড রিলেশনশিপ অফ পারসনস ট্রাভেলিং উইথ ইউ। অর্থাৎ আপনি যদি সিঙ্গেল ট্রাভেল না করে আপনার সাথে কেউ ট্রাভেল করে, তো তার ডিটেলসে আপনাকে দিতে হবে এবং তার সাথে আপনার কি ধরনের রিলেশনশিপ, সে কি আপনার হাজবেন্ড বা ওয়াইফ বা ব্রাদার, সিস্টার, প্যারেন্টস, যেটাই হোক, বা আপনার কলিগ, আপনি যদি বিজনেস করে যান সেক্ষেত্রে আপনার কলিগ হতে পারে, তার ডিটেলসটা দিবেন। 14 নম্বরে কি, হ্যাভ ইউ এভার বিন ইন দ্য ইউএস, অর্থাৎ আপনি কি এর আগে কখনো ইউএসএ তে গিয়েছেন বা মানে ছিলেন, হোয়েন, ফর হাউ লং। আপনি যদি গিয়ে থাকেন সেক্ষেত্রে আর দুইটা কোশ্চেন অ্যান্সার করতে হবে, সেটা হচ্ছে কি কখন, অর্থাৎ আপনি কখন গেছেন, এবং ফর হাউ লং, এবং কতদিন যাবত ওখানে ছিলেন। সেক্ষেত্রে আপনাকে সর্বোচ্চ লাস্ট 5 ইউএস ভিজিট, অনেকে আছে ইউএসএ তে এতবার গেছে যে 10-12 বার গেছে, তো সেক্ষেত্রে আসলে তার লাস্ট 5 বার, অর্থাৎ লাস্ট 5টা ভিজিটের ইনফরমেশন দিবে, অ্যারাইভাল ডেট এবং লেন্থ অফ স্টে, জাস্ট এই দুইটাই, কবে গেছে এবং কতদিন সে স্টে করছে, দ্যাটস ইট। এটা হচ্ছে যারা ইউএসএ তে অলরেডি গিয়েছে তাদের ক্ষেত্রে। তারা এখন কখনোই যায় নাই, তাদের ক্ষেত্রে এটা তারা স্কিপ করবে। আচ্ছা, 15 নম্বর হচ্ছে কি, হ্যাভ ইউ এভার বিন ইস্যুড এ ইউএস ভিসা, অর্থাৎ আপনার কি এর আগে কখনো ইউএস ভিসা আপনি পাইছেন, মানে আপনার জন্য ইস্যু করা হয়েছে। তাহলে কি হবে, যদি সেক্ষেত্রে হয় ইফ ইয়েস, যদি ইয়েস হয় তাহলে গিভ ডেট লাস্ট ভিসা ওয়াজ ইস্যুড, অর্থাৎ তাকে ওই ডেটটা দিতে হবে যে কবে আপনার ওই ভিসা ইস্যু করা হয়েছে, এবং ভিসা ক্লাসটা দিতে হবে এবং ভিসার নাম্বারটা দিতে হবে। আমরা জানি ভিসার নাম্বারটা 8 ডিজিটের, ওই 8 ডিজিটের ভিসার নাম্বারটা আপনাকে ফিল আপ করতে হবে যদি আপনি এর আগে কখনো ইউএসএ ভিসা পেয়ে থাকেন। 16 নম্বর কি, 16 নম্বর হচ্ছে হ্যাভ ইউ এভার বিন লস্ট, রিফিউজড, ক্যান্সেলড, রিভোক এ ইউএস ভিসা। এটা খুবই ম্যান্ডেটরি। দেখেন অনেকে হয় কি, ফার্স্ট টাইম আপনার ভিসা অ্যাপ্লাই করলে রিফিউজড হয়, বা আপনার ক্যান্সেলড হয়, বা রিভোকড হয়। এখন আপনি মনে করেন এর আগে ভিসা রিফিউজ হয়েছে, সেকেন্ড টাইম আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করছেন, আপনি সামহাও মনে করছেন যে আপনি যে রিফিউজ হয়েছেন এটা আপনি দিবেন না, হ্যাঁ, আপনি এটা স্কিপ করে যাবেন বা অ্যাভয়েড করে যাবেন, কিন্তু এটা করা ঠিক না। কারণ হচ্ছে কি, আপনার কিন্তু ট্র্যাক রেকর্ড এম্বাসির কাছে আছে এবং ইউএস এর কাছে আছে, যে আপনি যে এর আগে রিফিউজড হয়েছেন বা আপনার এর আগে যে আপনার ভিসা ক্যান্সেল করা হয়েছে, ওদের কাছে ডাটা আছে। যখন দেখবে যে আপনি এটা মেনশন করেন নাই, আপনি ওয়ান কাইন্ড অফ কিন্তু আপনি তথ্য গোপন করছেন, অর্থাৎ আপনি মিথ্যা তথ্য দিচ্ছেন। এক কথা, তথ্য গোপন করা কিন্তু মিথ্যা তথ্যের সামিল। আপনার কিন্তু এখানে আজ করা হয়েছে যে আপনি এর আগে ইউএস ভিসা রিফিউজ বা ক্যান্সেল হয়েছে কিনা, অবশ্যই আপনি সঠিক তথ্য দিবেন। আপনি যদি ইউএসএ ভিসা এর আগে রিফিউজ হয়ে থাকেন, আপনি এটা বলবেন হ্যাঁ আমার ভিসা রিফিউজ হয়েছে, এবং হোয়েন, কখন হয়েছে, ওইটা আপনি কখন হয়েছে ওইটারও ডেট দিবেন, এবং হয়ার, কোথায় আপনার ভিসাটা, আপনি কোন কান্ট্রিতে কোন জায়গায় যাওয়ার জন্য আপনাকে ভিসা রিফিউজ করা হয়েছে, এবং হোয়াট টাইপ অফ ভিসা, আপনি কি ধরনের ভিসা অ্যাপ্লাই করছেন যার কারণে আপনি ভিসা রিফিউজ হয়েছে বা ক্যান্সেল হয়েছে, এটা আপনাকে মেনশন করতে হবে। দেন হচ্ছে 17 নম্বর। 17 নম্বর কি, যে ফুল নেম অ্যান্ড অ্যাড্রেস অ্যান্ড রিলেশনশিপ অফ কন্ট্যাক্ট পারসন অর অর্গানাইজেশন ইন দ্য ইউএস, অর্থাৎ আপনি ইউএসএ তে যার রেফারেন্সে যাচ্ছেন তার নেম, অ্যাড্রেস এবং রিলেশনশিপ এবং কন্ট্যাক্ট পারসন আর অর্গানাইজেশন হলে তার ডিটেলস আপনাকে দিতে হবে। কি দিতে হবে, জিপ কোড, টেলিফোন নাম্বার এবং ইমেল। 18 নম্বর হচ্ছে ফাদার্স ফুল নেম অ্যান্ড ডেট অফ বার্থ, অর্থাৎ আপনার পিতার ফুল নেম অ্যাজ পার ওনার পাসপোর্ট এবং তার ডেট অফ বার্থটা দিতে হবে, এবং মাদার্স ফুল নেম এবং তার ডেট অফ বার্থ, অর্থাৎ আপনার মায়ের ফুল নেম এবং তার ডেট অফ বার্থ। 20 নম্বর হচ্ছে কি, আর এনি অফ দ্য ফলোইং পারসনস ইন দ্য ইউএস, আর এনি অফ দ্য ফলোইং পারসনস ইন দ্য ইউএস, এটা আপনার দিয়ে দিবেন। যদি ইয়েস হয় তাহলে তার নাম দিবেন, রিলেশন দিবেন এবং তার স্ট্যাটাস দিবেন। 21 নম্বর হচ্ছে স্পাউস ফুল নেম, প্লেস এন্ড ডেট অফ বার্থ, যদি অ্যাপ্লিকেবল, অর্থাৎ আপনি যদি বিবাহিত হন, আপনার স্পাউসের নাম, ফুল নেম এবং তার প্লেস এবং ডেট অফ বার্থটা দিতে হবে। 22 নম্বর কি, 22 নম্বর হচ্ছে নেম, অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার অফ প্রেজেন্ট এমপ্লয়ার, বিজনেস, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি প্রোভাইড। আচ্ছা, এখানে দেখেন আপনি নেম এবং অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিবেন কিসের, আপনি যদি জব করেন তো সেক্ষেত্রে আপনার এমপ্লয়ার হচ্ছে আপনি যে কোম্পানিতে জব করেন ওই কোম্পানির নাম, কোম্পানির অ্যাড্রেস এবং কোম্পানির ফোন নাম্বার, ওইটা দিবেন যদি আপনি জব করে থাকেন। আর যদি বিজনেস করে থাকেন, তো বিজনেস করতে গেলে আপনার বিজনেসের নাম দিতে হবে, বিজনেসের অ্যাড্রেস দিতে হবে, বিজনেসের ফোন নাম্বার দিতে হবে। ঠিক সেম ক্ষেত্রে স্টুডেন্টের ক্ষেত্রে কি দিতে হবে,
স্কুল হলে স্কুল, কলেজ হলে কলেজ, ইউনিভার্সিটি হলে ইউনিভার্সিটি। তো ইউনিভার্সিটির অ্যাড্রেস, ইউনিভার্সিটির নেম এবং ইউনিভার্সিটির ফোন নাম্বার দিতে হবে। আচ্ছা, 23 নাম্বার কি, মান্থলি ইনকাম স্যালারি ইন লোকাল কারেন্সি অ্যান্ড রেজিগনেশন। আপনি যদি জব হোল্ডার হন, জব হোল্ডার হলে আপনার মান্থলি একটা স্যালারি আছে অবশ্যই, স্যালারিটা দিবেন এবং লোকাল কারেন্সিতে, বাংলাদেশি টাকায়। এবং তার ডেজিগনেশনে থাকবে যে আপনি ওই কোম্পানিতে কোন রোল প্লে করতেছেন। আপনি কি ম্যানেজার, আপনি কি এইচআর, বা আপনি কি কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ, বা আপনি কি, আপনি কোন ডেজিগনেশনটা কোম্পানিতে হোল্ড করতেছেন সেটা আপনি মেনশন করবেন। আর আপনার ইনকামটা দেখাইতে হবে। যদি আপনি বিজনেসম্যান হন, আপনার একটা স্যালারি স্টেটমেন্ট, সরি ইনকাম স্টেটমেন্ট দেখাতে হবে, যেটাকে আমরা ব্যাংক স্টেটমেন্ট বলি, ওইটা আপনাকে দেখাইতে হবে। 24 নম্বরে কি, প্রোভাইড ইউর এমপ্লয়মেন্ট ইনফরমেশন ফর দ্য লাস্ট 5 ইয়ার্স, অর্থাৎ আপনি বিগত 5 বছর ধরে কি করছেন ওইটার একটা আপনি হিস্টোরি দিবেন। দেন হচ্ছে লাস্ট 25 নাম্বার হচ্ছে লাস্ট অল এডুকেশনাল ইনস্টিটিউশন ইউ অ্যাটেন্ড টু অর হ্যাভ অ্যাটেন্ডেড। এটা হচ্ছে ইফ অ্যাপ্লিকেবল, অর্থাৎ এটা হচ্ছে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে, যে আপনি কোন কোন প্রতিষ্ঠানে জব করছেন, পড়াশোনা করছেন, সেটার ডিটেলস। দেন 26 নাম্বার, প্রোভাইড এ লিস্ট অফ ল্যাঙ্গুয়েজেস ইউ স্পিক, অর্থাৎ আপনি কোন ল্যাঙ্গুয়েজে কথা বলেন, আপনি কোন ল্যাঙ্গুয়েজটা প্রেফার করেন, এটা দেখাবেন। 27 নাম্বার হচ্ছে লিস্ট অল কান্ট্রিজ ইউ হ্যাভ এন্টার্ড ইন দ্য লাস্ট 5 ইয়ার্স। এইখানে হচ্ছে ওই যে আমি বললাম যে কোন কোন কান্ট্রি ভিজিট করছেন আপনি লাস্ট 5 ইয়ার্স, সেটার আপনি ডিটেলসটা দিবেন। দেন হচ্ছে লিস্ট অল প্রফেশনাল, সোশ্যাল অ্যান্ড চ্যারিটেবল অর্গানাইজেশন টু হুইচ ইউ বিলং ইফ এনি। আর আপনি যদি কোনো সোশ্যাল বা চ্যারিটেবল অর্গানাইজেশনের সাথে যুক্ত থাকেন, এটা ভালো। এটা হচ্ছে ভিসার ক্ষেত্রে আপনার পার্সোনালিটির সাথে একটা ভ্যালু অ্যাড করে। আপনি কোনো একটা চ্যারিটেবল অর্গানাইজেশনের সাথে আছেন বা কোনো প্রফেশনাল বা সোশ্যাল অর্গানাইজেশনের সাথে আছেন, দিয়ে দিবেন যে আমি অমুক দাতব্য সংস্থা বা চ্যারিটেবল অর্গানাইজেশনের সাথে আছি আমি অ্যাজ এ মেম্বার। দেন ওইটা আপনার পার্সোনালিটির সাথে একটা ভ্যালু অ্যাড করে। দেন হচ্ছে ডু ইউ হ্যাভ এ সোশ্যাল মিডিয়া প্রেজেন্স। সোশ্যাল মিডিয়া প্রেজেন্স দেখেন, এটা কিন্তু ইউএস এর ক্ষেত্রে লাগে, এটা জেনে রাখেন, এটা ইউএস এর ক্ষেত্রে লাগে। ওরা আপনার সোশ্যাল মিডিয়া প্রেজেন্স চায়, অর্থাৎ আপনার অবশ্যই এই জগতে সবার ফেসবুক আইডি আছে, বা ফেসবুক আইডি তো মাস্ট, এমন কোনো লোক খুঁজে পাওয়া যাবে না যার ফেসবুক আইডি নাই, বা ইনস্টাগ্রাম বা টুইটার। তো তারা সেটা আসলে চায়, যেটা হচ্ছে আপনার যে ফেসবুক আইডিটা আপনি দিবেন তাদেরকে, তারা ওই ফেসবুক আইডিটা আপনাকে ক্রস চেক করবে, জাস্ট ওদের একটা আপনার চেকিং এর জন্য, যে আপনার ফেসবুক আইডি ভিজিট করে তারা এমবাসি কর্তৃপক্ষ বা ইউএস কর্তৃপক্ষ দেখবে যে আপনি আসলে আপনার পার্সোনালিটি কেমন, বা আপনি কোনো আইন বহির্ভূত কাজ করেন কিনা, বা কোনো ক্রিমিনাল অফেন্স আছে কিনা। জাস্ট আপনার ফেসবুকটা ভিজিট করলে ওরা বুঝতে পারবে। দেন হচ্ছে 30 হচ্ছে হ্যাভ ইউ ইউজড এনি আদার ইমেল অ্যাড্রেস ইন দ্য লাস্ট 5 ইয়ার্স, অর্থাৎ আপনি এর আগে বিগত 5 বছরে অন্য কোনো ইমেল অ্যাড্রেস ইউজ করছেন কিনা, বা অন্য কোনো ফোন নাম্বার ইউজ করছেন কিনা বিগত 5 বছরে। তো এই কোশ্চেন, এই 30টা কোশ্চেন আপনি অ্যান্সার করতে পারলে আপনি ইজিলি ইউএস ভিসা অ্যাপ্লাই করতে পারবেন, বা যে কারোর জন্য ইউএস ভিসার জন্য প্রসেস করতে পারবেন। আচ্ছা, এখন আমরা এই 26টা কোশ্চেনের আলোকে আমরা একদম লাইভ ফিল আপটা দেখবো। ইউএস ভিসা যে ডিএস 160 ফর্ম, এই ফর্মটা কিভাবে ফিল আপ করতে হয় একজন একদম যারা ইউএস ভিসা যেতে চাচ্ছে, তার একদম পার্সোনাল ফাইল কিভাবে আপনার করা ফিল আপ করতে হয়, এটা আমরা আজকে এখন একটু পর দেখাবো। আশা করি সবাই সাথে থাকবেন। ধন্যবাদ। আমরা কিছুক্ষণের মধ্যে লাইভ ফিল আপে চলে যাচ্ছি। দুবাই দেখানোর কিছু নাই। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই শুনতে পাচ্ছেন কিনা প্লিজ? হ্যাঁ, দুই একজন আনমিউট করতেছে, সবাই শুনতে পাচ্ছেন কিনা একটু জানান। জি ভাইয়া, শুনতে জি পাচ্ছি। স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, শোনা গেলে তাইলে আমরা ডিএস ইউএস এর সম্পর্কে মোটামুটি ধারণা পেলেন। কি কি ইনফরমেশন লাগে আমরা যখন একটা অ্যাপ্লিকেন্টের কাছ থেকে ইনফরমেশন নিব, তাহলে কি কি ইনফরমেশন, মানে ডিএস 160 একটা ড্রাফট আপনাদেরকে দিয়ে দিছি, ড্রাফট ইনফরমেশন, আর পাশাপাশি 2x2 এক কপি ছবি নিব। ছবি নিলে আমাদের ডিএস 160 অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। তো এটা গেল। আর পাশাপাশি হচ্ছে আমরা যখন ডিএস 160টা করব, করার পর হচ্ছে পেমেন্ট দিব। পেমেন্ট দেওয়ার জন্য কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় বা কয়টা ধাপ আছে, এরপরে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে হচ্ছে ভিসা ফিটা পেমেন্ট করতে হয়। ভিসা ফি পেমেন্ট করার পরে হচ্ছে আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট, অ্যাভেলেবেল যে স্লট আছে ওই স্লট থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এখন অ্যাপয়েন্টমেন্টটা কবে আছে, বা আমরা অ্যাপ্লিকেশন যে ফর্মে ট্রাভেল প্ল্যান দিচ্ছি ওই ট্রাভেল প্ল্যানটা কিভাবে সেট করব। ট্রাভেল প্ল্যান যে কোনো সময় দিতে পারি আমরা, হয়তো দেখা গেছে আমাদের যে সময় ভ্যাকেশন থাকে ওই ভ্যাকেশনকে কেন্দ্র করে দিতে পারি, ওটা অ্যাজ স্পেসিফিক প্ল্যানও দিতে পারি, চাইলে
স্পেসিফিক না, বাট অ্যাপ্রক্সিমেট একটা প্ল্যান দেওয়া যায়। তো যেটাই দেন হবে, বাট হচ্ছে এটা ভ্যালিড রিজন থাকতে হবে যে আপনি কেন ওই সময় দিলেন। যদি এখন ইউএস এম্বাসির অ্যাপয়েন্টমেন্টের হ্রাসের কারণে হচ্ছে ওরা এটা মেনটেন করে না বা এই রিলেটেড আপনাকে ক্লারিফাই করতে হয় না। দেখেন এখন আমরা DS-160টা ফিল আপ করবো, সেটা ঠিক আছে, বাট হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ওয়েটিং টাইম এটা আপনাকে দেখে নিতে হবে যে অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনার কতদিন ওয়েট করতে হবে, এখন আজকের সিচুয়েশন কি আছে। তো এটা অনেক সময় ইউএস এম্বাসি হচ্ছে বিভিন্ন সময় হচ্ছে ওদের প্রতি শুক্রবারে বা মাসে 1-2টা শুক্রবার ওরা আপনারা জেনে থাকবেন ওদের ওয়েবসাইট বা হচ্ছে ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া যারা অ্যাক্টিভ আছেন ওদের সাথে ওরা জানেন হয়তো ওরা কিছুদিন পর পর হচ্ছে এরকম স্পেশাল ডেতে ইমার্জেন্সি অ্যাপয়েন্টমেন্ট বা হচ্ছে প্যারোডিটি দিয়ে অনেক 500 বা 200-300 এরকম অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেয়। তো নিয়ে নেওয়ার পরে হচ্ছে এই যে 200-300 খালি হয়ে যায়, খালি হওয়ার পরে আপনি চাইলে কিন্তু রিশিডিউল করে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা আগানো সম্ভব। তো দেখেন আমরা ঢাকা থেকে সাবমিট করতেছি DHA। আচ্ছা, ঢাকা থেকে যদি আজকে সাবমিট করি তাহলে এটার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে স্টুডেন্ট ভিসার জন্য যদি হয় তাহলে 185 দিন পর। এরপরে হচ্ছে ইন্টারভিউ রিকোয়ার পিটিশন, এটা হচ্ছে 34 দিন পর। এরপরে হচ্ছে কোন কোন ক্যাটাগরি দেখেন, আমরা যেহেতু DS-160 ফর্ম ফিল আপ করবো হচ্ছে বিজনেস অ্যান্ড ট্যুরিজম ক্যাটাগরির জন্য। এখন এটার জন্য যদি আজকে সাবমিট করি তাহলে হচ্ছে 258 দিন পর হচ্ছে আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট পাবো। তাহলে অলমোস্ট দেখেন 1 বছরের ভিতরেই পড়তেছে, বাট আমরা আজকে যদি সাবমিট করি তাহলে ওইভাবে, তাহলে আমার ট্রাভেল প্ল্যান যদি আমি সেট করি তাহলে এই ডেটের পরে হওয়া ভালো। এরপরে হচ্ছে দেখেন ইন্টারভিউ এবার কারা পায় বা কাদের জন্য ইন্টারভিউ এবার হচ্ছে যাদের প্রিভিয়াস ভিসা ছিল ইউএস এর তাদের জন্য ইন্টারভিউ এবার, মানে 2008 সালের পর যারা ইউএস এম্বাসিতে ইন্টারভিউ দিছে ওনাদের ভিসা ছিল, তো এটা চাইলে ওনারা ইন্টারভিউ এবার মানে ইন্টারভিউ ছাড়া ভিসা পাওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারে, সেটা হচ্ছে ড্রপ বক্সও বলে অনেকে এটাকে। তো এই হচ্ছে ইউএস এম্বাসির। আর হচ্ছে আমরা একদম জানি না, মনে করেন যে কেউই জানি না যে ইউএস এম্বাসির কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়। এখন বাংলাদেশ থেকে তাহলে আমরা কিভাবে করব? ইউএস ট্রাভেল ডক্স লিখে যদি আমরা সার্চ দিই সরাসরি দেখেন ইউএস এম্বাসিতে চলে আসবে। ইউএস এম্বাসি ট্রাভেল ডক্স বিডি লিখলে এম্বাসির সরাসরি যে বাংলাদেশের ওয়েবসাইট আছে এইটাতে আমাদেরকে নিয়ে আসবে। হ্যাঁ, এখানে এসে প্রথমে আমাদের কাজ হচ্ছে কি, প্রথম কাজ হচ্ছে কিছু কিছু এজেন্সিতে আপনারা হয়তো জেনে থাকবেন ওরা করে কি আপনার আসার প্রথমে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেয়, ওই যে সিজিআই অ্যাকাউন্ট যেটাকে বলে। বাট আমি রিকমেন্ড করি বা আমরা যারা ভালো কাজ করে তারা রিকমেন্ড করে যে আপনার এই অ্যাকাউন্টটা পরে ক্রিয়েট করবেন, আগে DS-160টা কমপ্লিট করবেন। তো DS-160টা কিভাবে কমপ্লিট করে সেটা ড্রাফট কিছু ইনফরমেশন আমরা দরকার হয়, ওই ড্রাফট ইনফরমেশন গুলো আমরা যখন অ্যাপ্লিকেন্টের জন্য করব বা নিজের জন্য করলে তো নিজের ইনফরমেশন থাকেই, কারোর জন্য করলে তখন কি ওই ইনফরমেশন গুলো নিয়ে নিব। হ্যাঁ, ওটা কিন্তু ভ্যালুয়েবল একটা ইনফরমেশন চার্ট আপনাদেরকে দেওয়া হয়েছে, যেটা আপনারা হয়তো দেখা গেছে কোথাও গেলে যখন এগ্রি করেন যে না আমি একটা অ্যাপ্লিকেশন করব তখন দেয়, আদারওয়াইজ দেয় না। তো বাংলাদেশের টপ লিস্টেড কিছু আছে এজেন্সি আছে যাদের কাছ থেকে এটা মানে পাওয়া যায়। তো দেখেন ইউএস DS-160 যে ফর্ম এখান থেকে আমরা শুরু করব। আপনারা চাইলে এই যে কপিগুলো লিঙ্কগুলো আছে, লিঙ্কগুলো আমাদের ওই যে শীটে দেওয়া আছে ওখান থেকেও নিতে পারেন, আর চাইলে এখান থেকেও যে লিঙ্কটা আছে এটা কপি করে রাখতে পারেন যেহেতু ভিডিও ক্লাসটা আপনাদের কাছে যাবে। এখন দেখেন এখানে কিছু টার্ম এন্ড কন্ডিশন আছে, ওগুলা দেখে নেবেন যেহেতু অনেক সময় হয়ে গেছে। আমি দেখাচ্ছি সরাসরি কিভাবে আমরা বাংলাদেশ ঢাকা থেকে আমরা অ্যাপ্লিকেশনটা করব। আর এটা করার ক্ষেত্রে অবশ্যই ইন্টারনেটের স্পিডটা যেন ভালো থাকে, আদারওয়াইজ বারবার লগ আউট হয়ে যাবে। এখন দেখেন এটা ক্যাপস লক দিলাম, এখানে হচ্ছে দুইটা অপশন, একটা হচ্ছে আপনার যদি প্রিভিয়াস অ্যাকাউন্টে ক্রিয়েট করা থাকতো সেটা কিভাবে, আর স্টার্ট অ্যান অ্যাপ্লিকেশন। আমরা যেহেতু নতুন অ্যাপ্লিকেশন শুরু করতেছি সেই ক্ষেত্রে আমরা স্টার্ট অ্যান অ্যাপ্লিকেশন দিব। তো স্টার্ট অ্যান অ্যাপ্লিকেশন দিলে আমাদেরকে দেখেন একটা DS-160 যে একটা অ্যাপ্লিকেশন আইডি এটা দিবে। অ্যাপ্লিকেশন আইডিটা আমরা
হয় ছবি তুলে রাখবো, নাইলে কপি করে রাখবো, যে যেভাবে সংরক্ষণ করতে পারি সেইভাবে রাখবো এটা, হ্যাঁ। কারণ হচ্ছে এটা আমাদের এই ফুল প্রসিডিউরটা কমপ্লিট হওয়া পর্যন্ত, মানে সাবমিট করার আগ পর্যন্ত এটা রাখবো আমরা। তো এটা নোটপ্যাডে আপনাকে সেভ করে রাখেন। এরপরে দেখেন এখানে হচ্ছে একটা যে টার্ম এন্ড কন্ডিশন আছে, এই টার্ম এন্ড কন্ডিশন গুলো আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে, আদারওয়াইজ আমাদেরকে কন্টিনিউ করতে দিবে না। তো এটা সবাই জানি, যেহেতু আমরা ভিসার কাজ মোটামুটি শিখছি, বুঝতেছি। এরপরে দেখেন এখানে একটা সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সার। এখন অনেকে বলতে পারেন যে অ্যান্সারটা কি আমাদেরকে ইন্টারভিউর সময় জিজ্ঞেস করবে কিনা বা এই সেই, অনেকে বলতে পারেন। তো এটা হচ্ছে জাস্ট আমাকে এই যে ডিএস 160টা কমপ্লিট করব, এটা কোনো কারণে যদি আমি কন্টিনিউ না করতে পারি, তো এটা চাইলে আবার পরে কন্টিনিউ করা যাবে। তো এটার জন্য হচ্ছে একটা সিকিউরিটি কোশ্চেন মেনটেন করা। তো এখানে দেখেন আমি দিছি হোয়াট ইজ সিটি টাউন ওয়াজ ইউ ফার্স্ট জব, তাহলে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আপনি আপনার মতো করে যে কোশ্চেনটা এখান থেকে মনে হয় যে সুইটেবল বা আপনার মনে রাখা সহজ হবে, ওইটা দিয়ে এখানে একটা অ্যান্সার দিয়ে দিতে হবে। তাহলে আমি এটা কন্টিনিউ করলাম। এখন দেখেন হচ্ছে ডিএস 160 অ্যাপ্লিকেশন মূল পেজে নিয়ে আসছে আমাদেরকে। এখন হচ্ছে পার্সোনাল ইনফরমেশন। পার্সোনাল ইনফরমেশনটা দুইটা ধাপ আছে। পার্সোনাল ইনফরমেশন ধাপ 1, ধাপ 1 হচ্ছে আমাদেরকে কি করতে হবে, একটা নাম দিতে হবে। নাম দিব কার, যে অ্যাপ্লিকেন্টের জন্য করতেছি, সার নেম তার। তো আমি যেহেতু এখানে আমাদের একটু রেস্ট্রিকশন আছে, রেস্ট্রিকশন থাকার কারণে আমি XYZ একজনের নাম দিলাম সার নেম। তো সার নেমটা অ্যাজ পার পাসপোর্ট হবে। এরপর হচ্ছে ফুল নেম ইন নেটিভ আলফাবেট। নেটিভ আলফাবেট বলতে বাঙালি, মানে আমরা যেহেতু বাঙালি তাহলে বাঙালি হচ্ছে আমাদের নেম। এখন দেখেন এটা নিয়ে অনেকের হয়তো কোশ্চেন থাকতে পারে যে ফার্স্ট নেম যদি অনেকের না থাকে তাহলে কি করবে। ইফ ইউর পাসপোর্ট ডাজ নট ইনক্লুড আ গিভেন নেম, প্লিজ এন্টার দ্য ফার্স্ট নেম আনঅ্যাভেলেবল। তাহলে গিভেন নেম যদি না থাকে আমাদের ফার্স্ট নেম FNU দিলে আমাদের হয়ে যাবে কিন্তু, হ্যাঁ। ফার্স্ট নেম আনঅ্যাভেলেবল এটা এখানে দিয়ে দিতে হবে। আর এখানে প্রত্যেকটা এখানে যা ইনফরমেশন দিবে এগুলোর কিন্তু এই যে এখানে হেল্পার মানে সরি হেল্প মানে হিংস দেওয়া আছে যে আমার এখানে কি চাইছে বা কি বুঝতে হবে, তো এখানে দেয়া আছে। চাইলে আপনারা হয়তো দেখা গেছে আমার কাছ থেকে শিখলেন বা এই আপনারা আপনাদের মতো করে আরো সুন্দর করে দিতে পারলেন, বুঝলেন, বা অনেক কিছু হয়তো দেখা গেছে আপনার যখন দরকার হবে এখানে দেখলে আপনি পেয়ে যাবেন গাইডলাইন। এরপর হচ্ছে ফুল নেম ইন নেটিভ ল্যাঙ্গুয়েজ। ফুল নেম ইন নেটিভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনার বাংলায় আপনার পুরো নাম যা আছে এটা যদি আপনার দিতে চান দিতে পারেন। আর যদি মনে করেন যে না টেকনোলজি নট অ্যাভেলেবেল, তাহলে আপনি টেকনোলজি নট অ্যাভেলেবেল দিয়েও স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। এটা ভিসা পাওয়া না পাওয়ার ক্ষেত্রে কোনো কিছু যায় আসে না, হ্যাঁ? তো অনেকে বলতে পারেন যে এটা দেওয়া ভালো না না দেওয়া ভালো, দিলে অবশ্যই ভালো। আর না, এখন এখানে অপশন আছে, আপনাকে বলছে ডাজ নট অ্যাপ্লাই, টেকনোলজি নট অ্যাভেলেবল। আপনার টেকনোলজি এখন যে পিসিতে করতেছে এটাতে যদি বাংলা মানে টাইপ করার অপশন না থাকে তাহলে আপনি স্কিপ করেন, কোনো সমস্যা নাই। এরপর হচ্ছে হ্যাভ ইউ এবার ইউজড আদার নেম। আপনি যদি অন্য কোনো নাম ইউজ করে থাকেন তাহলে ইয়েস দিবেন, আর না থাকলে নো। তো এটা নোই হবে। এরপরে হচ্ছে আপনার ডু ইউ হ্যাভ টেলিকোড রিপ্রেজেন্টেটিভ ইউর নেম, এরকম কোন নাম আছে যেটা দ্বারা আপনাকে আইডেন্টিফাই করা যায়। আচ্ছা, এরপর হচ্ছে এটা যদি থাকে এরকম কারো, যেহেতু আমাদের নো হয় মানে এগুলার কারণ নাই, যেটা দ্বারা আমাকে চেনা যাবে বা আপনাকে চেনা যাবে বা যার জন্য অ্যাপ্লাই করবো তাকে চেনা যাবে। এরপর হচ্ছে সেক্স দিয়ে দিবেন, মেল যদি হয় মেল, ফিমেল হলে ফিমেল। এটা অ্যাজ পার পাসপোর্ট যা থাকবে আমরা যার জন্য করব তাই। এরপরে দেখেন ম্যারিড হইলে ম্যারিড, সিঙ্গেল হইলে সিঙ্গেল। এখন হচ্ছে অনেকের পাসপোর্টে হয়তো দেখা গেছে সিঙ্গেল আছে কিন্তু বিয়ে করছেন, তো এটা প্রিভিয়াস ক্লাসগুলো তো বলছি যে ম্যারিড হলে অবশ্যই ম্যারিড দিবেন। ম্যারিড দিয়ে আপনাকে স্পাউজের ডিটেলস দিতে হবে। স্পাউজের হচ্ছে সার নেম গিভেন নেম অলরেডি সানি ভাই আলোচনা করছে যে ড্রাফট থেকে যে স্পাউজ হলে কি কি ইনফরমেশন দিতে হয়, ওটা ড্রাফটে দেওয়া আছে। তো যদি ম্যারিড হয় তাহলে ম্যারিড অ্যাপ্লিকেন্টের জন্য ম্যারিডের স্পাউস ডিটেলস লাগবে, আর যদি সিঙ্গেল হয় সেই ক্ষেত্রে সিঙ্গেলের কিছু স্পাউসের ডিটেলস লাগবে না। এই দুইটা তফাৎ। তাহলে আমরা ম্যারিড যদি হয় ম্যারিড দিয়ে দিই, আমরা ম্যারিড দিয়ে দেখাই, যেহেতু ইএস এর জন্য মোটামুটি অ্যাপ্লাই করবে। তো এখানে হচ্ছে ডেট অ্যান্ড প্লেস অফ বার্থ। তাহলে এখানে অ্যাজ পার পাসপোর্ট যা আছে আমরা দিয়ে দিব। এখানে আমরা একটা কন্টিনিউ করার জন্য একটা ডেট অফ বার্থ মেনটেন করতেছি। 1/1
1990 দিয়ে দিচ্ছি। এরপরে সিটি, সিটি হচ্ছে আপনার যে সিটিতে অ্যাজ পার পাসপোর্ট যেটা থাকবে ওটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে প্রভিন্স, প্রভিন্স আমরা মেনটেন করি না, সেই ক্ষেত্রে আমরা এটা দিব ডাজ নট অ্যাপ্লাই। হ্যাঁ, এরপর হচ্ছে কান্ট্রি, কান্ট্রি হচ্ছে আমরা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতেছি। এখন দেখেন এটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে, আপনি চাইলে সেভ দিতে পারেন। আর যদি সেভ না দিয়ে নেক্সটে যান, আপনি যদি কোনো কারণে মনে করেন যে না এটুকুর পর আর কোনো করবো না, তাহলে সেভ দিয়ে দেবেন, সেভ দিলে এটা সেভ হয়ে থাকবে। আর যদি কোনো কারণে আপনার মনে হয় যে না, সরি মানে আপনি যদি কন্টিনিউ করতে চান তাহলে নেক্সট দিলে এটা সেভ হয়ে যাবে, নেক্সট চলে যাবে। আর যদি এই পর্যন্তই থেমে যান তাহলে সেভ দিয়ে রাখবেন। আর কিভাবে পুনরুদ্ধার করা যায়, বা পুনরুদ্ধার মানে এটা কিছুক্ষণ হয়তো করলেন, করার পরে অনেক ইনফরমেশন নাই বা আপনি কোনো কাজে ব্যস্ত, তাহলে আবার কিভাবে রিকভারি করা যায় সেটাও দেখিয়ে দিব, মানে এটা কমপ্লিট করার পর। এরপর হচ্ছে দেখেন আমাদের হচ্ছে এর কান্ট্রি, কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। Do you hold or have any you held any nationality others than the indicate above nationality? আপনাকে এই ন্যাশনালিটি বাংলাদেশ ছাড়া অন্য কোনো ন্যাশনালিটি হোল্ড করেন কিনা? যদি ইয়েস হয় ইয়েস দিবেন, তাহলে না হলে নো দিবেন। এরপরে আবার বলছি কি এখানে আর ইউ আর পার্মানেন্ট রেসিডেন্ট অর কান্ট্রি আদার্স দেন ইউর কান্ট্রি, আপনি কোনো অন্য কান্ট্রি রেসিডেন্ট কিনা এই বাংলাদেশ ছাড়া। এরপর হচ্ছে ন্যাশনাল আইডি, ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা আমাদের যেটা থাকে, এটা যদি পাসপোর্টে থাকে পাসপোর্টেরটা দিব, যদি পাসপোর্টেরটা না বাট আমাদের আপডেট আরেকটা আছে তাহলে আপডেট যেটা আছে ওইটাই দিব, কোনো সমস্যা নাই। সেই ক্ষেত্রে আমরা এখানে একটা দিয়ে দিচ্ছি আমাদের মতো করে একটা, যেহেতু আমরা কারো ইনফরমেশন দিচ্ছি না প্রাইভেসির ক্ষেত্রে। এরপরে ইউএসএ সোশ্যাল সিকিউরিটি নাম্বার, এখন হচ্ছে এটা কেন চায়, কারণ এটা ওদের ফরম্যাট, এটা দিয়ে আপনার ওই যে ইউএসএ আছে এমন কেউ অ্যাপ্লাই করে যেহেতু ওদের অনেকের সোশ্যাল সিকিউরিটি নাম্বার থাকে বা হচ্ছে ট্যাক্স পেয়ার আইডি থাকে, তো এই জন্য এটা অপশনাল। এটা যারা বাংলাদেশ থেকে করি বা আমাদের এগুলা নাই তো সেটা জানি, তাহলে এগুলা নো হবে, ডাজ নট অ্যাপ্লাই। এরপরে নেক্সটে যাব, তাহলে পার্সোনাল ইনফরমেশন শেষ। পার্সোনাল ইনফরমেশন পরে হচ্ছে ট্রাভেল হিস্টোরি। ট্রাভেল, ট্রাভেল হচ্ছে আমাদের জন্য কি ভিসার জন্য আমরা অ্যাপ্লাই করতেছি, যেহেতু আমরা B1 B2 মানে ট্যুরিস্ট এবং বিজনেস প্লেজারের জন্য, ভিজিটরের জন্য অ্যাপ্লাই করতেছি। এখানে অনেকগুলো ভিসা ক্যাটাগরি আছে, ইউএস এর ভিসা ক্যাটাগরি নিয়ে আলোচনা করছে, আহ এটা শুনছেন আপনারা যে কোন কোন ক্যাটাগরির জন্য অ্যাপ্লাই করা যায়। তো এটা আমরা এখানে দেখেন যেহেতু ট্যুরিস্ট ভিসার জন্য করব, তাহলে B1 B2, B1 B2 স্পেসিফাই করতে হবে যে আপনি কোথায়, মানে শুধু বিজনেসের জন্য করতেছেন নাকি ট্যুরিস্ট কাম মেডিকেল আর বিজনেস ট্যুরিজম দুইটাই। তো বাংলাদেশ থেকে আমরা যারা করি B1 B2 ভিসা অ্যাপ্লাই করাটাই ভালো, এবং এটাই করি বা আমরাও রিকমেন্ড করি যে এটা করেন। তো এরপর হচ্ছে হ্যাভ ইউ এভার মেড স্পেসিফিক ট্রাভেল প্ল্যান, স্পেসিফিক ট্রাভেল প্ল্যান একটু আগে আমি বলে দিছি যে এখানে আমরা যখন যাব গিয়ে কিন্তু ওখানে দেখে নিব যে আগে আমার আজকে যদি অ্যাপ্লাই করি সেক্ষেত্রে আপনার ডেটটা কবে পাবো, এটা আমি দেখা দিছি অলরেডি। তো ওই ট্রাভেল প্ল্যান যদি এর পরে হয় তাহলে ওই এর পরে হওয়াটা ভালো যদি থাকে। এখন আপনার যদি প্ল্যান থাকে, সাপোজ অনেকের প্ল্যান থাকতে পারে যেমন এই ঈদের পরে যাব, তাহলে ঈদের পরে গেলে এখন অবশ্যই আগে থেকে প্ল্যান সেট করে রাখতে হবে, বা ডিসেম্বরে গেলে এখন থেকে প্ল্যান সেট করে রাখতে হবে, কারণ অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা যেহেতু অনেক দেরিতে পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে আপনার এই স্পেসিফিক প্ল্যান যদি থাকে তাহলে দিতে পারেন। আর স্পেসিফিক প্ল্যান দেওয়া না দেওয়ার ভিতরে ভিসার কিছু যায় আসে না, ডিউ টু রিজন হচ্ছে এখন যেহেতু এম্বাসির অ্যাপয়েন্টমেন্টের ক্রাইসিস, সেই জন্য কারণ হচ্ছে। আর আগে ছিল, এক সময় ছিল যেটা ট্রাভেল প্ল্যান দেওয়া লাগতো, ওই ট্রাভেল প্ল্যান অনুসারে আপনাকে বলতে হইতো যে এই ট্রাভেল প্ল্যানে কেন যাবেন বা কিছু এই রিলেটেড কোশ্চেন করতো। এখন এই রিলেটেড কোশ্চেন নাই, কারণ হচ্ছে আপনি ট্রাভেল প্ল্যান দিচ্ছেন হচ্ছে ঈদে যাবেন কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন হচ্ছে ডিসেম্বরে, তো সেই ক্ষেত্রে এম্বাসি তো বুঝে যে অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবল ছিল না বিদায় উনি এইভাবে করছে। তো এটা আপনার উপর ডিপেন্ড করে, আপনি যদি দেন স্পেসিফিক ট্রাভেল প্ল্যান দিতে পারেন। দেয়া না দেওয়া কোনো এটার জন্য ভিসা কিছু আসা যায় না। হ্যাঁ, অনেকে বলতে পারেন যে এটার জন্য কি ভিসা দিবে বা দিবে না, এরকম কিছু না, এটার জন্য কোনো ভেরিফাই করে না। এরপরে যদি আপনি স্পেসিফিক ট্রাভেল প্ল্যান দেন তাহলে কি হবে দেখেন, আপনাকে চাইবে যে ফ্লাইট নাম্বার আপনি যদি জানেন বা কবে যাবেন, কবে আসবেন, কোন সিটিতে থাকবেন। হ্যাঁ, ট্রাভেল প্ল্যান বলতে আইটিনারি অনুসারে যা আছে ওটা রিকমেন্ড করবে। আর যদি নো দেন তাহলে অবশ্যই আপনাকে একটা ট্রাভেল দিতে হবে যে ডেটে আপনি যেতে চাচ্ছেন। তাহলে আমি দিয়ে দিলাম, মনে করেন হচ্ছে এখানে 1 ডিসেম্বর 2024। ঠিক আছে, এখন ট্রাভেল ডিউরেশনটা কত দিনের হবে, 1 মান্থের হবে না 2 উইকস এর জন্য হবে, ডে নাকি ডে হবে।
তাহলে এটা আপনাদের মতো করে দিবেন। আপনার ফাইন্যান্সিয়াল এবিলিটি যদি হয় যে না 1 মাস থাকা যাবে, তাহলে 1 মাস থাকবেন। পাশাপাশি একজন যদি জব করেন, জবের ক্ষেত্রে তো আপনার অবশ্যই রেস্ট্রিকশন আছে। চাইলেই আপনাকে 1 মাসের ছুটি দিবে না বা 5-7 দিন দিতে পারে। তো সেটা আপনি আপনার মতো করে দিবেন। তো বাট যারা বিজনেস করি তারা তাদের মতো করে দিতে 15 দিন হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম ইউএস এর জন্য। তো এটা মেনটেন করার চেষ্টা করুন। 15 দিন, 10 দিন মানে 7 দিন প্লাস, হ্যাঁ? 7 দিনের মতো দিতে পারে। অনেকে আবার 2-3 মাসও দেয়। এটা অবাঞ্ছনীয়। 2-3 মাস দিতে পারে। যাদের হয়তো ছেলেপেলে আছে, ওখানে ফ্যামিলি মেম্বার্স কেউ আছে, তাদের ভিজিট করতে যাবে, তারা হয়তো 2, 4, 6 মাস থাকতে পারে। এখানে হচ্ছে আপনি কোথায় গিয়ে থাকবেন। এখানে এই অ্যাড্রেসটা আমরা অলরেডি ড্রাফটে বলা হয়েছে যে আপনার যদি কোনো ফ্যামিলি পার্সন থাকে ওখানে, তাহলে তাদের কাছে গিয়ে থাকেন যদি, বা এরকম প্ল্যান থাকে যে না আমি গেলে আমার রিলেটিভের কাছে থাকবো বা ফ্রেন্ড আছে ফ্রেন্ডের কাছে থাকবো, তাহলে ফ্রেন্ডের ডিটেলস দিয়ে দিবেন। কোথায় উনি তো আপনাকে অ্যাড্রেস দিয়ে দিবে যে কোথায় থাকতেছে এই সেই। তো আমরা যেহেতু অনেকের হয়তো দেখা গেছে ফ্রেন্ড থাকবে না বা ফ্যামিলি মেম্বার্স কেউ থাকবে না, পরিচিত কেউ থাকবে না, তাইলে তারা কি করবে? তারা হচ্ছে একটা হোটেলের অ্যাড্রেস দিবে যে এখানে গিয়ে থাকবো। তো ভিসা অফিসার কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কোথায় থাকবেন, যে অ্যাড্রেস দিচ্ছেন এটা কি। তো সেই ক্ষেত্রে একটা হোটেলের অ্যাড্রেস দিয়ে দেবো। অবশ্যই হোটেলটা রিজনেবল হইতে হবে, যেটা আমাদের ফাইন্যান্সিয়াল সিচুয়েশন যা এটার সাথে যেন সামঞ্জস্য হয়। ওই যে ইন্ডিয়ার ক্লাসও বলছি এগুলা, তারপরে থাইল্যান্ডের, তারপর হচ্ছে আপনার আহ ইউকের ক্লাসও বলা হয়েছে যে এগুলা হোটেলটা কোনটা দিবেন। তো এখন হোটেলে অনেকে দেখা গেছে থাকবে যে নিউ ইয়র্ক, অন্য একটা প্রভিন্সের অ্যাড্রেস হোটেল দিয়ে দিচ্ছে। তো এটা অসামঞ্জস্যপূর্ণ। আপনি যেখানে যাবেন ওই হোটেলের ডিটেলস দিবেন বা ওই এরিয়াতে যাবেন দেখাচ্ছেন এরকম দিয়ে দিবেন। তো হোটেলের জিপ কোড হোটেলের ওয়েবসাইটে গেলেই আপনি পেয়ে যাবেন। এরপর হচ্ছে মেইন টপিকস। এখানে হচ্ছে ফাইন্যান্সটা কে বিয়ার করবে আপনার, যদি মেইন অ্যাপ্লিকেন্ট হয় তাহলে মেইন অ্যাপ্লিকেন্টটা তো নিজে হবে, প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট যে হয়। এখন ফ্যামিলির সবাই যদি তার উপর ডিপেন্ডেন্ট হয় তাইলে তারাও তাদের তখন তাদের অ্যাপ্লিকেশন যখন আমরা কন্টিনিউ করব, তখন হচ্ছে তারা দিবে আদার্স, বা হচ্ছে আদার্স পার্সন দিবে, বা অন্য প্রেজেন্ট এমপ্লয়ার যদি কোম্পানি কোনো খরচ বহন করে, যদি বিজনেস ভিসা যারা অ্যাপ্লাই করবে তাদের, বা এমপ্লয়ার ইন ইউএসএ, কেউ যদি ইউএসএ কোনো কোম্পানি থেকে মানে অফার পেয়ে থাকেন তাহলে আদার্স। এরপর হচ্ছে আদার্স কোম্পানি। এখন আপনার এগুলার কিছু না, কিন্তু একটা কোম্পানি আপনাকে স্পন্সর করছে ওদের হয়তো কোনো কাজে। তো এরকম যদি হয়, অর্গানাইজেশন হয়, যেমন বাংলাদেশ থেকে অনেকে ওয়ার্ল্ড ব্যাংকের বিভিন্ন মিটিং এ কনফারেন্সে যোগ দেওয়ার জন্য ইউএসএ তে যায়। এরকম যায়, যাওয়ার পরে তাহলে তো তার খরচ তো ওরা অর্গানাইজ করতেছে, ওরা বহন করে, এরকম হয়। তো এরকম যদি হয় তাহলে এরকম, তাহলে এখন যেহেতু আমরা অ্যাপ্লিকেশন করতেছি হচ্ছে বিজনেস এবং ট্যুরিজম ভিসার জন্য, তাহলে ট্যুরিস্ট ভিসা মেন অ্যাপ্লিকেন্টের জন্য করতেছি, তাহলে সেই ক্ষেত্রে তার খরচ সে নিজেই বহন করবে। এখন দেখেন এই যে নির্দিষ্ট টাইম ওভার হয়ে গেছে। ওভার হয়ে গেলে এখন আমরা কিভাবে এটা কন্টিনিউ করব? এটা যদিও পরে দেখানোর কথা ছিল, যেহেতু টাইম আউট হয়ে আপনার এটা বের হয়ে গেছে ইন্টারনেটের সমস্যার কারণে। ইন্টারনেটের সমস্যা থাকলে এটা বারবার লগ আউট হয়ে যায়, ভালো ইন্টারনেট সার্ভিস না থাকলে। এখন দেখেন এটা পরে দেখানোর কথা ছিল, বাট যেহেতু লগ আউট হয়ে গেছে আমি এখনই দেখিয়ে দিচ্ছি। দেখেন কে নাম্বার 4 আলফা ইয়েলো জাপান। এখন দেখেন আমরা এই অ্যাপ্লিকেশনটা কিভাবে পুনরুদ্ধার করতে পারি, বা হচ্ছে আবার যেখান থেকে শেষ করছি ওখান থেকে কন্টিনিউ করতে পারবো। দেখেন অ্যাপ্লিকেশন আইডিটা আগেই কপি করে রাখছিলাম ওইটা। দেখেন আমরা যার জন্য করছি এটা, তার সারনেম কি দিছি, 5 লেটার তো দেই নাই, দিছি হচ্ছে XYZ। এরপর হচ্ছে তার বার্থডে ডেট দিছি হচ্ছে মানে ইয়ার দিছি হচ্ছে 90। এরপরে ফার্স্ট জব দিছি হচ্ছে ঢাকা। তো দেখেন এটা চলে আসছে। ঠিক আছে, আমরা যতক্ষণ কমপ্লিট করছি যেখান থেকে ওখানে চলে আসছে। এটা আমি পরে দেখানোর কথা ছিল, কিন্তু ওই যে ইন্টারনেট সমস্যা থাকলে, এটা আমি শুরুতেই বলছি যে ইন্টারনেটের সার্ভিসটার জন্য যখন আপনি এই অ্যাপ্লিকেশন কমপ্লিট করবেন ভালো থাকে। এখন তাহলে আবার সেই টেম্পোরারি ভিজিটর, এরপরে হচ্ছে আপনার B1 B2 ক্যাটাগরি, এরপরে হচ্ছে আপনার হ্যাভি স্পেসিফিক ট্রাভেল প্ল্যান যদি থাকে ইয়েস দিব, তাহলে নো হলে নো দিব। তাহলে আমি নো দিয়ে কন্টিনিউ করি। নো দিলাম, বাট হচ্ছে আপনার দিচ্ছি হচ্ছে 1 ডিসেম্বর 2024।
15 দিনের স্টে করার প্ল্যান দেখাইছি। কারো যদি এই রিলেটেড কোনো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন গুলো একটু নোট ডাউন করে রাখেন, কোশ্চেনের সুযোগ দেওয়া হবে আজকে। এরপর হচ্ছে আপনার যেই যে প্রভিন্সে আপনি গিয়ে সরি স্টেটে গিয়ে থাকবেন বা যে সিটিতে গিয়ে থাকবেন ওটা হোটেলের ডিটেলস হলে হোটেল, আর আপনি যদি কোনো রিলেটিভের কাছে গিয়ে থাকেন তাহলে তার ডিটেলস দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। এরপর হচ্ছে সেলফ ফাইন্যান্স আগেই বলছিলাম, তো এটা ট্রাভেল। এরপরে হচ্ছে 7 কন্টিনিউ দেওয়ার পরে হচ্ছে আপনার পার্সন ট্রাভেলিং উইথ ইউ। এখন পার্সন কেউ কি আপনার সাথে ট্রাভেল করছে কিনা, এখন যে আপনার সাথে যদি কেউ ট্রাভেল করে যেমন স্পাউস ট্রাভেল করতে পারে, বাচ্চারা ট্রাভেল করতে পারে, সেই ক্ষেত্রে যদি ইয়েস হয় তাহলে ইয়েস দিয়ে দিবেন। আর সেক্ষেত্রে ফার্স্ট ব্লাডের সাথে যাদের রিলেটেড তাদেরকে দেওয়া ভালো, এর বাইরে যদি কেউ ট্রাভেল করে ওটা দেওয়াই যাবে না এখানে। হ্যাঁ, ট্রাভেলিং উইথ ইউ যদি কেউ হয় তাহলে ইয়েস দিয়ে দিব, ইয়েস হলে তার ডিটেলস দিতে হবে, আর যদি নো হয় তাহলে নো দিব। দেখেন যদি ইয়েস, এরপর হচ্ছে আরেকটা জিজ্ঞেস করবে যে আমরা কি কোনো গ্রুপের হয়ে ট্রাভেল করতেছি না। গ্রুপ কিরকম, আজ দেখা গেছে আমরা গভর্নমেন্ট একটা প্রোগ্রামে কেউ যাচ্ছি বা হচ্ছে কোনো একটা শুটিং এর কাজে ইউএসএ তে যাচ্ছে, যে কোনো একটা ইনস্টিটিউট বা হচ্ছে যে কোনো একটা কনফারেন্সে 10 জন এট এ টাইম যাচ্ছে, তো এরকম হইতে পারে। যদি হয় তখন একটা গ্রুপ হয়ে মানে গ্রুপের হিসাবে আমরা যাব। তো দেখেন গ্রুপও না, এখানে ইয়েস দেওয়ার কারণে ওই যে ইয়েস এর ডিটেলস দিতে হবে। মনে করেন আপনার এখানে যার জন্য অ্যাপ্লাই করছি, সরি ট্রাভেল কোম্পানি যে আছে তার ডিটেলস এখানে দিতে হবে। যদি ট্রাভেল কোম্পানি না থাকে এখানে আবার তার সাথে রিলেশন কি সেটা দিতে হবে। ফ্রেন্ড হলে ফ্রেন্ড, বিজনেস অ্যাসোসিয়েট। এখন বলতে পারেন যে ফ্রেন্ড হলে তাহলে তো আপনি বললেন যে দিয়ে না দেওয়ার জন্য, তো সেটা আপনি স্কিপ করবেন, কারণ হচ্ছে ফার্স্ট ডলারের সাথে যারা রিলেটেড তাদেরকে দেয়াই ভালো। ফ্রেন্ডের সাথে দিলে আবার আপনার সাথে কোশ্চেন অনেক চেঞ্জ হবে, মানে আপনাকে এম্বাসিতে যখন ফেস করবেন তখন কোশ্চেন চেঞ্জ হবে যে কেন আপনার ফ্রেন্ড সহকারে একসাথে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা নো দিয়ে দিব, নো দিয়ে কন্টিনিউ করব। যে ট্রাভেল কোম্পানি যদি থাকে, আমি বললাম সবার জন্য ইন্ডিভিজুয়াল ডিএস 160 ফিল আপ করতে হবে এবং এখানে দিয়ে দিতে হবে প্রত্যেকের অ্যাপ্লিকেশন ফর্মে দিয়ে দিতে হবে ট্রাভেল কোম্পানি কে কে। এরপর হচ্ছে হ্যাভ ইউ এভার বিন ইন দা ইউএসএ, আপনি কি কখনো ইউএসএ তে গিয়েছিলেন, তো এটা প্রিভিয়াস যাদের ইউএস এর ভিসা আছে তাদের ক্ষেত্রে ইয়েস হবে। আর যদি নো মানে ফার্স্ট টাইম কারোর জন্য করি তাহলে নো হবে। এরপরে দেখেন ইএস হলে কি চাই, ইএস হলে আপনার এখানে কি চাইবে, ইএস হলে লাস্ট 5 ইয়ার, মানে যদি 5 বার সর্বোচ্চ এখানে 5 বার মানে অ্যাড করা যাবে, লাস্ট 5 বার 10 বারও গিয়ে থাকতে পারে একজন। 10 বার কেউ যদি ট্রাভেল করা থাকে তাহলে 10 বার হবে। তাহলে এখানে হচ্ছে আপনার ট্রাভেল হিস্টোরি গুলা দিয়ে দিতে হবে, কবে অ্যারাইভ করছে এবং কতদিন ছিল সে। এরপর হচ্ছে এটা গেল। এরপর হচ্ছে হোল্ড আর ড্রাইভিং লাইসেন্স, ইউএস এর কোনো ড্রাইভিং লাইসেন্স করেন, হোল্ড করেন কিনা, কারণ আমরা তো ইউএসএ যাই ম্যাক্সিমাম হচ্ছে বিদেশ থেকে যারা যায় ড্রাইভিং করে, সেই জন্য এটা দিয়েছে এখানে, তাহলে এখানে নো হবে। এরপরে যদি ইউএস এর ভিসা প্রিভিয়াস থেকে থাকে, এখন অনেকের হয়তো ভিসা আছে কিন্তু ট্রাভেলই করে নাই 5 বছর, এমনও লোক আছে, সময় পায় না, সময়ের অভাবে ট্রাভেল করতে পারে না। যদি এটা ইয়েস হয় তাহলে এটাই অনেক সময় নো নো হবে, কিন্তু এটা ইয়েস হবে যে প্রিভিয়াস ইউএস এর ভিসা আছে। তো সেই ক্ষেত্রে ভিসা থাকলে কি হবে, শুধু ভিসা নাম্বারটা দিবেন। দেখেন কি আসছে, ইন্টারনেটের বাজে অবস্থা। দেখেন এখানে লাস্ট ভিসাটা কবে ইস্যু হয়েছে এবং ভিসা নাম্বারটা এখানে দিয়ে দিবেন। এরপরে আরো কিছু কোশ্চেন আছে, আর ইউ অ্যাপ্লাইং দ্য সেম ক্যাটাগরি অফ সেম টাইপ, তাহলে ইয়েস। আর ইউ অ্যাপ্লাইং সেম কান্ট্রি সেম লোকেশন, এরপরে হ্যাভ ইউ এভার বিন টেনফিন্টেড, হ্যাভ ইউ এভার বিন লস্ট অর স্টোলেন, এরপরে হচ্ছে হ্যাজ ইউ ইউএসএ এভার বিন ক্যান্সেল অর রিভোক, এরকম যদি থাকে তাহলে এই ইনফরমেশন গুলো দিতে হবে। আর যদি না থাকে এগুলো নো সব, তাহলে ভিসা নাম্বারটা দিয়ে দিবেন ইয়েস দিয়ে। আচ্ছা গেল এটা। এরপর হচ্ছে আপনার হ্যাভ ইউ এভার রিফিউজের হিস্টরি যদি থাকে দিয়ে দিবেন ইয়েস, আর যদি না থাকে নো। রিফিউজ হলে রিফিউজের কেন হয়েছে সেটার কারণ এখানে চাইবে এক্সপ্লেন করে দিতে হবে। এখন মনে করেন যদি আপনি জানেন না কি কারণে, তাহলে দিয়ে দিবেন আই ডোন্ট নো, কোন কান্ট্রিতে হয়েছে সেটা দিয়ে দিবেন যে এই দেশের রিফিউজ হয়েছে আমি জানি না।
এরপর হচ্ছে হ্যাজ এনিওয়ান এবার ফিল্ড এনি ইমিগ্রেশন পিটিশন, কোনো যদি পিটিশন থাকে কারো তাহলে ইয়েস দিয়ে দিবেন, যে অনেকে রিফিউজ হয়েছে ইমিগ্রেশন পিটিশন যদি থাকে, যদি ইয়েস হয় তাহলে ইয়েস দিয়ে দিবেন, ইয়েস হলে ডিটেলস চাইবে, আর নো হলে নো। এরপর হচ্ছে হোম অ্যাড্রেস, হোম অ্যাড্রেসটা কোনটা দিবেন, যেই আপনার পাসপোর্টে পার্মানেন্ট একটা অ্যাড্রেস আছে ওইটা দিবেন প্রথমে। দেওয়ার পরে আপনার হচ্ছে এখানে কিন্তু মেইলিং অ্যাড্রেস রিকমেন্ড করবে, তো দুইটা আলাদা আলাদা হইতে পারে, কোনো সমস্যা নাই। সেই ক্ষেত্রে আপনাকে একটা অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন যে এটা হোম অ্যাড্রেস। আমি এখানে ছোটখাটো একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, আপনারা ফুল অ্যাড্রেস যা আছে পুরোটা অ্যাজ পার পাসপোর্ট পার্মানেন্ট অ্যাড্রেস দিবেন। এরপরে প্রভিন্স যেহেতু আমাদের মেনটেন হয় না বা আমাদের নাই, সেই হিসাবে আপনার দিয়ে দিবেন, সরি মানে ওটা স্কিপ করবেন। এরপরে জিপ কোডটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে কান্ট্রি কোড হচ্ছে বাংলাদেশ। এখন দেখেন হোম অ্যাড্রেস আর হচ্ছে মেইলিং অ্যাড্রেস যদি সেম হয় তাহলে ইয়েস দিয়ে দিবেন, আর যদি দুইটা দুই রকম হয় তাহলে ওই যে আবার মেইলিং অ্যাড্রেসটা চাইবে সেম এটার মধ্যেই, যদি ইয়েস দেন তখন চাইবে, আর যদি নো দেন তাহলে এটা, সরি নো দিলে হচ্ছে চাইবে, আর ইয়েস দিলে তো এটা নিয়ে নিল। এরপর হচ্ছে ফোন নাম্বার, ফোন নাম্বারটা এখানে আমরা কি ফোন নাম্বার দিব, ফোন নাম্বার হচ্ছে অ্যাক্টিভ ফোন নাম্বারটা দিতে হবে, এখানে চাইলে সেকেন্ডারি ফোন নাম্বার দেওয়া যাবে, এরপরে ওয়ার্ক ফোন নাম্বার, তিনটা ফোন নাম্বার এখানে দেওয়া যাবে। তো দেওয়া যাওয়ার ক্ষেত্রে আপনার প্রথমে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে যে ফোনটা আপনার কাছে সার্বক্ষণিক থাকে, যে কোনো ভাবে আপনাকে পাওয়া যাবে, সেই ক্ষেত্রে এই নাম্বারটা অবশ্যই দিতে হবে। তো এখানে আমি আমার একটা নাম্বার দিয়ে দিচ্ছি কান্ট্রি কোড সহকারে। এরপর হচ্ছে ডোন্ট, সেকেন্ডারি নাম্বার যদি না থাকে তাহলে ডোন্ট, ডাজ নট অ্যাপ্লিকেবল অ্যাপ্লাই দিয়ে দিবেন। এরপরে ওয়ার্ক ফোন নাম্বার যদি চান আপনি দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। এরপর হচ্ছে হ্যাভ ইউ ইউজ এনি আদার ফোন নাম্বার লাস্ট 5 ইয়ার্স, এরকম যদি হয়ে থাকে তাহলে ইয়েস দিবেন, যদি নো হয় নো দিবেন। এরপরে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, এখানে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস, ঠিক আছে। একটা মেইল অ্যাড্রেস দিয়ে দিবেন আপনাদের মতো করে। এরপর হচ্ছে মেইল অ্যাড্রেস একাধিক থাকলে একাধিক যদি দিতে চান দিতে পারেন, আর যদি মনে করেন যে না আমি একটা মেইল অ্যাড্রেসে দিব কোনো সমস্যা নাই, লাস্ট 5 ইয়ার্সে ওরা রিকমেন্ড করবে যে আপনি কি অন্য কোনো মেইল অ্যাড্রেস ইউজ করছেন কিনা, তো এটা দিয়ে দিবেন যদি থাকে, আর যদি না করে থাকেন তাহলে তো নই হবে। এরপরে দেখেন হচ্ছে সোশ্যাল মিডিয়া, এই যে যে সোশ্যাল মিডিয়া গুলো আছে ইউটিউব, তারপরে হচ্ছে আমরা পপুলার কি কি টুইটার, তারপরে হচ্ছে ফেসবুক, তারপরে হচ্ছে গুগল প্লাস, তো এগুলা ইনস্টাগ্রাম, তো এগুলা যদি কারো ইউজ করি তো এগুলো দিয়ে দিতে পারেন। এখন যদি হয় তখন কি দিবেন, তো সোশ্যাল মিডিয়া ডিটেলস হচ্ছে আপনার এখানে সোশ্যাল মিডিয়া ডিটেলসে আপনার আইডেন্টি কিভাবে আছে, বা হচ্ছে আপনার এখানে চাইলে অনেকে লিঙ্কও দিয়ে দেয় যে এই লিঙ্কে গেলে পাওয়া যাবে, আর আমরা তো জানি সোশ্যাল মিডিয়ার একটা ইউনিক আইডেন্টি সবার থাকে, তো ও আইডেন্টিটা আপনারা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। আর যদি চান যে না আমি কোনো আইডেন্টি এখানে দিব না বা নাই, যার জন্য নাই তারটা, তাহলে নন দিয়ে দিবেন। এরপর হচ্ছে ডু ইউ উইশ প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট ইউর প্রেজেন্স অন এনি আদার ওয়েবসাইট, মানে কোনো ওয়েবসাইটে যদি আপনার কিছু থাকে লাস্ট 5 ইয়ার্সে তাহলে এটা দিয়ে দিতে পারেন, আর না থাকলে নো। এরপরে পাসপোর্ট টাইপ হচ্ছে আমরা যেহেতু রেগুলার পাসপোর্ট, অফিসিয়াল হলে অফিসিয়াল, তাহলে রেগুলার পাসপোর্ট, আমাদের যে পাসপোর্ট টাইপ এটা হচ্ছে রেগুলার পাসপোর্ট। তো এটা পাসপোর্ট নাম্বার আমরা এখানে দিয়ে দিব, একটা নাম্বার দিয়ে দিই 3 4 5 6 7 8টা। আচ্ছা, এরপরে পাসপোর্ট বুক নাম্বার হচ্ছে আপনি কততম পাসপোর্ট, মানে আপনি যেই পাসপোর্ট দিয়ে অ্যাপ্লাই করতেছেন বা কয়টা পাসপোর্ট আপনি আছে,
মানে এটা পাসপোর্ট আছে মানে এক্সপায়ার হয়ে যেতে পারে সেটা, তো এটা স্কিপ করলে হয়, কোনো সমস্যা নাই। এরপরে কান্ট্রি তো অটোমেটিক বাংলাদেশ নিয়ে নিচ্ছে। এরপরে হচ্ছে পাসপোর্ট ইস্যুইং অথরিটি হচ্ছে সিটি হচ্ছে ঢাকা, প্রভিন্স দরকার নাই আমাদের যেহেতু নাই। এরপরে পাসপোর্টের একটা ইস্যু ডেট থাকে সবারই, অ্যাজ পার পাসপোর্ট যেটা আছে আমরা দিয়ে দিব। এটা অ্যাজ পার পাসপোর্ট যা আছে আপনারা আপনাদের মতো করে ওইভাবে যার জন্য করছেন সেটা দিয়ে দিবেন। আমরা দিয়ে দিচ্ছি এখানে 10 বছর মেয়াদের একটা পাসপোর্টের ইনফরমেশন, যদিও আমরা এটা যদি শুধু অ্যাপ্লিকেশনটা কন্টিনিউ করার জন্য দিচ্ছি, যেহেতু আমরা কারো পার্সোনাল ইনফরমেশন এখানে দেওয়া যাবে না। এরপর হচ্ছে হ্যাভ ইউ এভার লস্ট আ পাসপোর্ট অর হ্যাড ওয়ান স্টোলেন, আপনার যদি কোনো হারানো পাসপোর্ট থাকে বা এরকম যদি হারিয়ে থাকেন তাহলে এটার ইনফরমেশন, তাহলে এটা যদি ইয়েস হয় তাহলে ইয়েস দিবেন, নো হলে নো। অনেকে বলতে পারেন এটা ইয়েস, তাহলে দেখেন ইয়েস হলে কি হয়। ইয়েস হলে এটা কত নাম্বার পাসপোর্ট নাম্বার দিতে হবে, এরপরে হচ্ছে এক্সপ্লেন করতে হবে কিভাবে হারাইলো, লাভ লাভ লাভ। আচ্ছা, এরপরে দেখেন আমরা ওই যে ড্রাফটে আগে দিয়ে দিছি যে আপনার ফ্যামিলি কন্টাক্ট, যদি কন্টাক্ট পারসন যদি কেউ থাকে তাহলে কন্টাক্ট পারসনের ডিটেলস দিবেন। আর যদি কন্টাক্ট পারসন না হয় হোটেলে গিয়ে থাকবেন, তখন হচ্ছে অর্গানাইজেশন ডিটেলসটা দিয়ে দিবেন, ঠিক আছে? তো অর্গানাইজেশনের ডিটেলস দিতে পারেন হচ্ছে হোটেল, তো এখানে যে কোনো দুইটার একটা অ্যাভেল করতে পারবেন, ঠিক আছে? আর একটা ডাজ নট অ্যাপ্লিকেবল দিতে হবে। তো আমরা যেহেতু এখন কারো কন্টাক্ট ডিটেলস দিব না, সেই ক্ষেত্রে আমরা একটা অর্গানাইজেশনের নাম বলতে আমরা সরি আবারও লগ আউট হয়ে গেছে, ইন্টারনেটে বাজে অবস্থা। আবার দেখাচ্ছি, এটা সবাই একটু ফোকাস করেন, যেহেতু আমরা বারবার লগ আউট হয়ে গেলে আপনারা যখন কন্টিনিউ করবেন বা লগ আউট হয়ে গেল বা আপনি কন্টিনিউ করলেন না, তখন হচ্ছে আপনি কিভাবে অ্যাপ্লিকেশনটা আবার কন্টিনিউ করবেন। এ বি ডি এইচ নাম্বার 8 কিলো। উম, 68 ডেল্টা এক্সট্রা। এখন দেখেন এই যে আমাদের অ্যাপ্লিকেশন আইডিটা কপি করা আছে, এটা দিলে আবার চলে আসবে। তাহলে আমরা কি দিছিলাম, এক্স ওয়াই জেড, এরপর হচ্ছে এখানে জন্ম তারিখ যার জন্য করতেছি তার অ্যাজ পার পাসপোর্ট যেটা দিছিলাম অ্যাপ্লিকেশন ফর্মে ওটা দেখেন আবার কন্টিনিউ চলে আসছে। তো অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার এটা সেভ হয় নাই, সেভ হয়েছে, আচ্ছা। এরপরে হচ্ছে পাসপোর্ট ইনফরমেশনে গিয়ে আমরা লগ আউট হয়ে গেছি, পাসপোর্ট ইনফরমেশনটা এখানে দিব। তাহলে পাসপোর্ট ইনফরমেশনটা এখানে নিয়ে গেছে ইউএসএ কন্টাক্ট পারসনে আমরা যাব সরাসরি। ইয়েস কন্টাক্ট পারসন, যেহেতু কোনো পার্সন দিচ্ছি না তাহলে একটা অর্গানাইজেশন নাম হচ্ছে এখানে একটা হোটেলের ডিটেলস দিয়ে দিচ্ছি। হোটেলটা অবশ্যই আপনাদের ফাইন্যান্সিয়াল ডকুমেন্টের সাথে সামঞ্জস্য থাকতে হবে। এখন এটার সাথে কি সম্পর্ক, কি রিলেটিভ তো আর হবে না, পার্সন দিলে রিলেটিভ হইতে পারতো, ফ্রেন্ড হইতে পারতো বা অন্য কিছু, বা বিজনেস ইনভাইটেশন পাঠালে বিজনেস অ্যাসোসিয়েট হইতে পারতো, স্কুল অফিসিয়াল, এগুলো যেহেতু না তাহলে আদার্স দিব। আদার্স দেওয়ার পরে একটা হোটেলের অ্যাড্রেসটা আমরা এখানে দিতে হবে। হোটেলের অ্যাড্রেসটা কোথায় পাবো, হোটেলের ওয়েবসাইটে যাই, কোথায় আছে দেখেন এখানে কি আছে, 540 540। আচ্ছা, এরপর হচ্ছে সিটি, হোটেলটা কোন সিটিতে আছে এটা হোটেলের অ্যাড্রেস দেখে বা যেই অ্যাড্রেস দিচ্ছেন আপনি
ওটা দেখে দিয়ে দিবেন আপনাদের মতো করে। আর যদি যাদের ফ্যামিলি পার্সন মানে কন্টাক্ট পার্সন কেউ আছে যে যার সাথে কন্টাক্ট করলে পাওয়া যাবে তাহলে তাদের ডিটেলস দিবেন। এরপরে হোটেলের একটা ফোন নাম্বার দিয়ে দিবেন XYZ লাভ লাভ লাভ, হ্যাঁ। এরপর হচ্ছে হোটেলের মেইল অ্যাড্রেস যদি ওয়েবসাইটে পান তাহলে দিয়ে দিবেন, আর না পাইলে স্কিপ করা যাবে, এটা অপশনাল। এরপর হচ্ছে ফাদার্স নেম। এখন দেখেন ফাদার্স নেম হচ্ছে ডু নট নো একটা অপশন আছে, তো এটা তো আর বাংলাদেশের প্রেক্ষাপটে হয় না, কারণ আমরা বাবা মার নাম তো লিস্ট জানি, তো অন্যান্য কান্ট্রিতে বাবা মার নাম অনেকে জানে না, তো এটা ওদের জন্য। তো এখন দেখেন আমরা যে কোনো একজনের নাম দিয়ে দিই, কি দিব, রহমান। আনিসুর রহমান দিয়ে দিচ্ছি। ফার্স্ট এটা কমন, এটা অ্যাজ পার প্রুফ, মানে একটা অ্যাপ্লিকেন্ট যার জন্য আমরা করব তার সে যেভাবে দেয় সেটাই দিব। অনেকে বলবে যে ভাই আমার বাবার নাম তো জানি না, এই সেই, সরি, বাবার জন্ম তারিখ তো জানি না। জন্ম তারিখ না জানলে সে যেটা দিবে সেটাই আমরা দিব, যারা সার্ভিস দিব আমরা। কারণ ওনার বাবার নাম না জানে, জন্ম তারিখ একটা মেনটেন করবে। এখন যদি না জানে, যেহেতু অনেকে বলবে যে ভাই আমরা তো সেই সময় জন্ম তারিখ মেনটেন করি নাই, বা ওনার আইডি কার্ড হওয়ার আগে উনি হয়তো মারা গেছে বা কিছু, তো সেই ক্ষেত্রে ওনার জন্ম তারিখ তো জানি না, তো সেটা অ্যাপ্লিকেন্ট যে তারটা সে দিবে, আমরা শুধু উনি যা দিবে তার উপর বেস করে কাজ করব। এরপর হচ্ছে ডু ইউ হ্যাভ ইমিডিয়েট রিলেটিভ নট ইনক্লুড প্যারেন্টস ইনক্লুড ইউএসএ। এখন দেখেন ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার্স মিন্স কাদেরকে বুঝাইছে, হাজবেন্ড ওয়াইফ, তারপর হচ্ছে চিলড্রেন, তারপর হচ্ছে সন, চিলড্রেনের ভিতরে কে পড়ে, সন ডটার অর সিবলিং। সিবলিং বলতে ভাই বোন আমরা জানি, তো সিবলিং এরকম যদি কেউ ইউএসএ থাকে তাহলে ইয়েস দিবেন, ইয়েস দিলে ইয়েস দিতে হবে, আর যদি না থাকে তাহলে নো দিব। এরপরে ঠিক আছে, এই ইমিডিয়েট রিলেটিভ কেউ নাই, বাট যদি অন্য কোনো রিলেটিভ থাকে অবশ্যই ইয়েস দিবেন, ইয়েস দিলে তাদের ডিটেলস দিতে হবে না, ঠিক আছে। মনে করেন অন্য রিলেটিভ আছে, সেটা ফ্রেন্ড হইতে পারে, লাভ লাভ লাভ, অন্য কেউ হইতে পারে। এখানে দেখেন ওই যে স্পাউস দিছি, ওনার হচ্ছে বিয়ে দিছি, যে ওনার বিয়ে হয়েছে, মানে সরি ম্যারিড অ্যাপ্লিকেন্টের জন্য অ্যাপ্লাই করতেছি, এই জন্য দেখেন ওনার ওয়াইফের ডেট অফ বার্থ চাচ্ছে 1/1/2020, সরি 2020 তো হবে না, 2000 দিয়ে দিই। আচ্ছা, এখন দেখেন হচ্ছে ডেট অফ স্পাউসের কান্ট্রি অফ বার্থ বাংলাদেশ, এরপর হচ্ছে প্লেস অফ বার্থ ঢাকা, এরপর হচ্ছে এটা বাংলাদেশ, স্পাউসের অ্যাড্রেস। এখন দেখেন স্পাউসের অ্যাড্রেসে আমরা কি দিব, স্পাউস যদি আপনার সাথে না থাকে তাহলে তো এটা একটা ডাউটফুল, হ্যাঁ, তাহলে সেম এজ অ্যাবভ অ্যাড্রেস, তাহলে এটা দিব, বা সেম এজ মেইলিং অ্যাড্রেস, হ্যাঁ, মানে আমরা যে মেইলিং অ্যাড্রেস দিচ্ছি ওটার সাথে যদি সেম থাকে তাহলে এটা। এরপরে হচ্ছে যেটা ইম্পর্টেন্ট, প্রফেশন প্রুফ। প্রফেশন প্রুফে আমরা দেখেন যারা প্রাইভেট জব করি তারা আদার্স দিব, আর যারা বিজনেস করি বিজনেস দিব। বিজনেস দিয়ে আপনার একটা কোম্পানির নাম দিয়ে দিব, XYZ ABC একটা কোম্পানি দিয়ে দিলাম। এরপর হচ্ছে কোম্পানির একটা অ্যাড্রেস দিয়ে দিব, অ্যাড্রেস দিয়ে দিব, পুরো ফুল অ্যাড্রেসটা যেন থাকে। এরপর হচ্ছে জিপ কোড 1213 দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে কোম্পানির ফোন নাম্বার একটা দিয়ে দিব, এখানে কোম্পানির একটা ফোন নাম্বার আমরা এখানে দিয়ে দিচ্ছি, যেহেতু কারো ফোন নাম্বার আমরা দিচ্ছি না, জাস্ট কন্টিনিউ করার ফোন নাম্বার তো আর কারাকে। এরপরে স্টার্ট ডেট অফ বিজনেস, বিজনেসটা কবে শুরু হচ্ছে, ঠিক আছে। তাহলে আপনি দিয়ে দেন। সম্ভব অনেকে বলবে যে ভাই আমার তো বিজনেস কবে শুরু হয়েছে এটা আমি জানি না, তাহলে সেই ক্ষেত্রে কি দিবে। এখন দেখেন যদি বিজনেস করি, বিজনেসের ক্ষেত্রে কিন্তু এমপ্লয়ি, সরি, ইনকাম, বিজনেস যারা করে তাদের ইনকাম ট্যাক্স কিন্তু অ্যানুয়াল হয়, যে ইনকাম অ্যানুয়ালি দেখানো লাগে, তো ইনকাম তো আর আপনি দিতে পারবেন না, মান্থলি ইনকাম।
যেহেতু অ্যানুয়াল হয়। আর যারা জব করি তারা তো জানি যে কত টাকা স্যালারি হোল্ড করি বা কত টাকা পাই, সেটার এভিডেন্স আছে পাশাপাশি দিব। আর এখানে হচ্ছে যদি যেহেতু বিজনেস পার্সন দিছি, তাহলে ওনার হচ্ছে বিজনেস যে ডেসক্রিপশন আছে, এখন লিমিটেড কোম্পানির এমডি হলে তাহলে তার জব ডিসক্রিপশন কি আছে, সে কি ওখানে রোল প্লে করে, বা একজন ডিরেক্টর হলে ডিরেক্টরের রোল কি, তো এটা ওনার কাছ থেকে নিয়ে নেবেন, যে আছে বা যার জন্য আমরা করতেছি এটা নিয়ে নেবেন। আপনি কি জব করেন, অনেকে বলবেন যে এখানে কি দেওয়া ভালো এই সেই। এখন যে যা জব করে সে সম্পর্কে সে ভালো ধারণা আছে, তো সেটা দিয়ে দেবে। এখন আমি একজন ভিসা কনসালটেন্ট মনে করেন, বা টিকিটিং করি, তো আমার টিকিটিং এর জব রেসপন্সিবিলিটি কি সেটা তো আমি জানি, ঠিক আছে। তো এটা আমারটা আমার দিতে হবে। আর যদি প্রাইভেট জব করি, প্রাইভেট জব করলেও এখানে হচ্ছে আপনার স্যালারি দিতে হবে, কবে জয়েন করছি, পাশাপাশি আপনার জব ডিসক্রিপশন যেটা আছে ওটা দিয়ে দিব, কোম্পানির নাম দিয়ে দিব, কোম্পানির একটা ফোন নাম্বার দিয়ে দিব। এরপরে ওয়ার ইউ প্রিভিয়াস এমপ্লয়ি হিস্ট্রি যদি তাদের কারো থাকে, তাহলে দেখেন ইএস দিলে কি দিতে হবে, আমি শুধু দেখায় দিচ্ছি যে কি কি দেয়। এমপ্লয়ার নেম, এরপর হচ্ছে অ্যাড্রেস, তারপর হচ্ছে সিটি, তারপর হচ্ছে অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস, এরপরে টেলিফোন নাম্বার মানে যে জব জায়গায় জব করতাম সেই জায়গার মানে টেলিফোন নাম্বার, প্রিভিয়াস জব যেটা। এরপর ওখানে আমার জব টাইটেল কি ছিল, তারপরে হচ্ছে আপনার সুপারভাইজার নাম্বার, ওখানে যে অ্যাডমিন আছে বা যার সাথে আমার সাথে যে আমাকে চিনে বা যে আমার হায়ার অথরিটি ছিল, হ্যাঁ এরকম একজনের রেফারেন্স দিয়ে দেবে। এরপর হচ্ছে ওখানে জব ডিউরেশনটা আমার কত দিনের ছিল এটা দিতে হবে। এরপর হচ্ছে ওখানে কি ডিউটি ছিল সেটাও এখানে দিয়ে দিতে হবে যদি থাকে। And অনেকে বলবেন যে আমার তো ব্যবসায়ী করি, তো ব্যবসা করলে তো আর আপনার দেওয়া দরকার নাই আর কিছু, বা জব প্রফেশন চেঞ্জ না হলে দিবেন না। এখন আপনার এখানে যাদের আছে প্রিভিয়াস এমপ্লয়মেন্ট হিস্টোরি আছে তারাই শুধু ইয়েস দিবেন। ইয়েস দিয়ে যদি মনে করেন আপনার একটা না একাধিক আছে, একাধিক থাকলে এখানে অ্যাড করলে আবার এগুলা চাইবে, এগুলা দিয়ে দিবেন। আর আমরা এটা ড্রাফটে দিয়ে দিছি আপনাদেরকে, DS-160 যে ড্রাফটটা আপনাদেরকে ওয়ার্ড ফাইল দিয়ে দিব, ওটার ভিতরে দেয়া আছে। এরপর হচ্ছে হ্যাভ ইউ এভার অ্যাটেন্ড এনি এডুকেশনাল ইনস্টিটিউট এট দ্য সেকেন্ডারি লেভেল অফ অ্যাবভ, এখন যদি কারো একাডেমিক ডিটেলস থাকে, ঠিক আছে, ওইটা এটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। লাস্ট একাডেমিক ডিটেলস, তো আমাদের ক্ষেত্রে হয় কি লাস্ট একাডেমিক ডিটেলস আমরা জানি না, তো এটা যেহেতু এভিডেন্স চাই না, অ্যাপ্রক্স যেটা মনে থাকে ওইটা দিব। আমি মনে করেন একটা ইউনিভার্সিটির নাম দিয়ে দিচ্ছি, ঢাকা নীলক্ষেত্র রোড। এরপর হচ্ছে জিপ কোড দিয়ে দিলাম হচ্ছে এটা মানে অ্যাড্রেস আমরা কন্টিনিউ করার জন্য দিই। কোর্স ডিউরেশন দিয়ে দিচ্ছি। আর কেমনে সম্ভব, এরপর হচ্ছে ডিউরেশনটা দিবে। এখানে চাইলে এসএসসি থেকে আপনার যে কটা একাডেমিক ডিটেলস আছে সবগুলা দিতে পারেন, আর যদি মনে করেন যে না আপনার লাস্ট কয়েকটা দিবেন তাও দিতে পারেন। 2015 দিয়ে দিচ্ছি বা আচ্ছা। তো এটা আপনাদের অ্যাপ্রক্স যে ডেট মনে থাকে ওই ডেটটাই দেওয়ার মানে চেষ্টা করবো আমরা এখানে। এরপরে চাইলে এখানে অ্যাড করতে পারেন, লাস্টেরটা দিলেন, এরপরে তার মানে গ্রাজুয়েশনটা দিলেন, এরপর হচ্ছে এসএসসি দিলেন, ঠিক আছে। এরপর হচ্ছে কিছু কোশ্চেনারিজ আছে। ডু ইউ বিলংস ক্লাস অর ট্রাইব, মানে আপনি কোন গোত্রে বাস করেন কিনা, যদি হয় তাহলে এখানে বাঙালিদের জন্য গোত্র নাই, অনেকে দিয়ে দেয় সুন্নি মুসলিম বা অন্যান্য যারা ধর্মাবলম্বী আছে, তো ওদের যদি কোনো আলাদা ইয়ে পালন করে সেটা দিয়ে দেয়, এটা আমাদের জন্য দরকার হয় না। এরপর হচ্ছে এখানে হ্যাভ ইউ এভার ট্রাভেল এনি কান্ট্রি, যদি আমরা কোনো কান্ট্রিতে লাস্ট 5 ইয়ার্স এ ট্রাভেল করে থাকি সেই ক্ষেত্রে। এখন দেখেন ইউকের জন্য আমরা করছি কিন্তু যতবার ট্রাভেল আছে ততবার দেওয়া লাগছে। এখন সরি, এখানে হচ্ছে আপনার মানে যতবার মানে লাস্ট 5 ইয়ার্স এর যদি আমি এক কান্ট্রিতে 10 বার ট্রাভেল করি তাও একবার দিতে হবে, হ্যাঁ মানে একবারই নিবে। এরপরে হচ্ছে আপনার সিঙ্গাপুর দিয়ে দিই, সিঙ্গাপুর।
এরপর হচ্ছে কিছু কোশ্চেনারিজ আছে, এগুলা দিয়ে দিব। কারো যদি সোশ্যাল অ্যাক্টিভিটিস থাকে তাহলে এটার নামটা শুধু দিয়ে দিলে হয়, আদার্স কিছু লাগে না। এটা যদি থাকে কারো ইয়েস দিয়ে শুধু নামটা দিয়ে দিব। আর যেহেতু আমরা ইয়ে করতেছি, নো দিয়ে দিব। সব যদি থাকে তাহলে ইয়েস দিব। আর এই কোশ্চেন গুলা সব নো নো নো। হ্যাঁ, কেন নো দেখে পরে বুঝে নেবেন। যদি কারো ইয়েস হয় দিবেন, আর ম্যাক্সিমামই হচ্ছে নো হয়। হ্যাঁ, কারণ এগুলা সব নেগেটিভ কোশ্চেন, ওগুলো অবশ্যই নো দিতে হবে। আর ইয়েস যদি কারো কোনোটা হয় তাহলে ওটার ক্লারিফাই করতে হবে যে কেন। সব এখানে নো দিয়ে যাচ্ছি। নো কেন দিচ্ছে এটা কিন্তু আপনারা পড়লে বুঝবেন। এখন কন্টিনিউ দিলাম। অনেকগুলো স্টেপ আছে কোশ্চেনারিজ। এখানে কোশ্চেন গুলো আপনারা দেখে নেবেন যে কোন কোন কোশ্চেন, মানে সরি, কি কি কোশ্চেন আপনাদেরকে করতেছে। আচ্ছা, ইন্টারনেটের স্লোনেসের কারণে দেখেন বারবার লগ আউট হয়ে যাচ্ছে, আর আপনারাও বারবার শিখে নিচ্ছেন কিভাবে লগ আউট হয়ে গেলে বারবার লগ ইন করতে হয়। 9 পিটার চার্লি এক্স রে 99। একটু এন নাম্বার 8 পিটার হ্যারি নাম্বার 5। ঠিক আছে তো? দেখেন অ্যাপ্লিকেশন আইডি, ডেট অফ বার্থ অফ ইয়ার, এরপরে ফার্স্ট জব, ওই যে সিকিউরিটি কোশ্চেনটা আমরা দিছিলাম ওইটা। এখন দেখেন দেখেন কোশ্চেনারিজ গুলো সব নই হবে। আর কেন নো হবে আপনারা দেখলে পড়লে বুঝতে পারবেন যে কেন নো হবে। দেখেন এগুলো সব নো হচ্ছে। হ্যাঁ, নো দিতে দিতে ক্লান্ত হয়ে যাবেন হয়তো। আর এগুলা কেন নো দিচ্ছে আপনারা দেখলে বুঝতে পারবেন। আর যে যে ধরনের কোশ্চেন আছে এগুলা নোই হবে। আচ্ছা, নো দিতে দিতে এখন শেষ হয়ে গেছে, প্রায় শেষ পর্যায়ে। এখন হচ্ছে দেখেন একটা ছবি দিব। ছবি হচ্ছে 2x2 ইন্ডিয়ান ছবির সাইজ, যেটা ইউএস এর সেম সাইজ। এখন দেখেন তাহলে একটা ছবি দিব। তো ছবিটা কার দিব? ছবিটা তো কারো দেওয়া যাবে না। আমি আমার একটা ছবি এখানে দিয়ে দিচ্ছি। হয়তো চেষ্টা করি। ইন্ডিয়ান সাইজ কোথায়?
দেখেন আমি আমার একটা ছবি দিয়ে দিচ্ছি, ছবিটা যদি না নেয় তখন কিন্তু সে রেড মার্ক দিবে। আর যদি ছবিটা সব ঠিকঠাক থাকে, ছবিটা আপনারা কিভাবে দিতে, স্টুডিও থেকে সফট কপি নিয়েও আপলোড করতে পারবেন। পাশাপাশি আপনি যদি চিন্তা করেন যে না ইউএস থেকে নেবেন, সরি স্টুডিও থেকে নেবেন না, আপনি স্ক্যান করেও চাইলে আপলোড করতে পারেন। বাট প্রিভিউ ভালো থাকলে এরকম গ্রিন সিগন্যাল আসবে, আদারওয়াইজ রেড মার্ক আসবে, বাট আপনাকে ফর্মটা কন্টিনিউ করতে দিবে। আচ্ছা, কন্টিনিউ ইউজিং দিস ফটো, এই ফটো দিয়ে আমি এটা করতেছি। এরপর হচ্ছে দেখেন রিভিউতে চলে আসবে। রিভিউ মানে হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন এতক্ষণ যা করলেন, চাইলে এগুলা কোনো যদি পরিবর্তন থাকে, চেঞ্জ থাকে, এগুলা কিন্তু চেঞ্জ করতে পারবেন। আর পাশাপাশি এই যে ধাপ আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আর এটা লাস্টেরটা লোকেশন হচ্ছে প্রথমে যে আমরা সিলেক্ট করে নিচ্ছি ঢাকা বাংলাদেশ, ওইটাই। হ্যাঁ, তো এই ধাপগুলো কিন্তু চাইলে আপনি প্রিন্ট বা সেভ করে রাখতে পারেন আপনার পিসিতে। সেভ করে প্রিন্ট করে আপনি দেখতে পারেন যে সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, আপনি এটা আপনার মতো করে সেভ করে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি যদি চান পিসিতে আপনার সেভ করে রাখবেন। আমি একটা ফোল্ডার করে দেখেন সেভ করে রাখতেছি। সেভ করে রাখলে এগুলা যখন আমরা অ্যাপ্লিকেন্টের জন্য করব, আহ আচ্ছা, যখন আমরা করব কারোর জন্য, তখন হচ্ছে তাকে দিব যে দেখেন এই ইনফরমেশন গুলা ঠিক আছে কিনা। আর যদি আমরা করি, অনেক সময় হচ্ছে কি এখানে একরকম থাকে, আর আমরা যখন প্রিন্ট করে চেক করব, চেক করলে অনেক সময় মানে আমাদের চোখে ভুলগুলা ধরা পড়ে যে না এই ইনফরমেশনে গ্যাপ আছে। কারেকশন করে এরপরে মডিফাই করে দিব, তাইলে মডিফাই সাবমিশন করার আগে। তো এটা গেল DS-160। এরপরে এটা কিভাবে সাবমিট করে সেটাও দেখাচ্ছি, একটু সবাই সময় দিবেন প্লিজ, কেউ লিভ নিবেন না। কারণ হচ্ছে সাবমিশনটা দেখে এরপর হচ্ছে অ্যাকাউন্টে ক্রিয়েট করে, কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেটা আমি দেখাবো। আহ দেখেন সবগুলো ইনফরমেশন কিন্তু আমি সেভ করে বা প্রিন্ট করে সংরক্ষণ করতে পারি। এরপরে যেখানে যেটা ভুল আছে ওটা কারেকশন করে দিব, যত খুশি তত। আমার পেমেন্ট কর দেওয়ার আগ পর্যন্ত আমি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নাই। আর এই যে DS-160টা কমপ্লিট, এই যে অ্যাপ্লিকেশন আইডিটা, এটা 30 দিন পর্যন্ত আমার ভ্যালিড থাকবে। 30 দিন যদি আমি ইনঅ্যাক্টিভ থাকি, তাহলে এটা অটোমেটিক ডিসেবল হয়ে যাবে। এরপরে লোকেশনটা আপনি ঢাকা বাংলাদেশে হবে। এরপরে দেখেন আমরা নেক্সটে যাব। নেক্সটে গেলে কি হবে, নেক্সটে গেলে আমরা সাবমিট করব কিভাবে DS-160টা, এটা আমরা দেখাচ্ছি। দেখেন সাবমিটের সময় এখানে আপনাকে জিজ্ঞেস করবে ডিড ইউ এনি অ্যাসিস্ট ইউ ফিলিং আউট দিস অ্যাপ্লিকেশন, আপনাকে কেউ কি এই অ্যাপ্লিকেশনটা ফিল আপ করতে অ্যাসিস্ট করছে। যেহেতু প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট তো কেউ অ্যাসিস্ট করে না, উনি নিজেরটা নিজে করছে। বাচ্চা কাচ্চার জন্য যদি করে তখন সেটা দিলেও, বা মাঝে কোনো একজন অ্যাসিস্ট করছে তো দিলে তার ডিটেলস চাইবে, ঠিক আছে। আর ই সিগনেচার বলতে এখানে কোনো সিগনেচার দেওয়া লাগে না, ই সিগনেচার দিতে হয়। ই সিগনেচার হচ্ছে পাসপোর্ট নাম্বারটাকে ই সিগনেচার বলে। আর এখানে এটা এই ক্যারেক্টারটা দিলে হচ্ছে এখানে আপনার সাইন এন্ড সাবমিট হয়ে যাবে। হ্যাঁ, পাসপোর্ট যে অ্যাপ্লিকেশন ফর্মে যেটা দিছি ওটা যদি ঠিক থাকে তাহলে সাবমিট হয়ে যাবে। হ্যাঁ? তো এটা গেল অ্যাপ্লিকেশন প্রসিডিউর, মানে DS-160 ফর্ম। তো ফর্ম সাবমিট করার পরে একটা সাবমিট চলে আসবে। তো ওইটা আমরা যেহেতু অনলাইনে সাবমিট করছি না, সেই হিসাবে আপনাদেরকে একটা ডেমো দিয়ে দিব আশা করি। আর পাশাপাশি আপনারা সবাই একটা সাবমিট করতে পারেন, কোনো সমস্যা নাই, এখানে জেল জরিমানা হবে না। আহ আচ্ছা, এরপরে দেখেন আমরা যখন এটা কমপ্লিট করব তখন আমাদের হচ্ছে ভিসা ফি জমা দেওয়ার জন্য ইউএস ট্রাভেল, এই যে দেখেন এই এখানে যাওয়ার পরে আমরা লগ ইনে গেলেও একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, বা সরাসরি এম্বাসির ওয়েবসাইটে চলে গেলেও দেখেন এখানে লগ ইন মানে আমার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে আর ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট যদি যাই, তো সেম এইখানেই নিয়ে আসবে আমাকে। তো এখানে যদি কারো প্রিভিয়াস অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে থাকলো, সেটা দিয়ে অ্যাকাউন্ট কন্টিনিউ করতে পারবেন। আর যদি একদম অ্যাকাউন্টে ক্রিয়েট করা হয় না, তাহলে নিউ ইউজার দিলে
নিউ ইউজার দিয়ে কন্টিনিউ করব। আর একটা মেইল অ্যাড্রেস দিয়ে একজনের জন্য একই নামে একবারই করা যায়, আর মানে এক নামে একটাই আইডি করা যায়। চাইলে আপনি কখনো যদি মেইল অ্যাড্রেস হয়তো দেখা গেছে একটা এজেন্সি থ্রুতে করছেন কিন্তু ও কোন মেইল অ্যাড্রেস দিছে জানেন না, ওইটা রিকভারি করা যায়, কোনো সমস্যা নেই। এখানে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম অ্যাজ পার পাসপোর্ট, লাস্ট নেম, একটা ওটিপি, সরি মেইল অ্যাড্রেস, সরি পাসওয়ার্ড জেনারেট করতে হবে, কনফার্ম পাসওয়ার্ড, মানে এই পাসওয়ার্ডটা দিলে দেখেন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে যে ধাপগুলো অতিক্রম করতে হবে দেখেন, প্রথমে হচ্ছে এরকম একটা প্রিভিউ চলে আসবে আপনারা। এখানে যে আপনি যে মেইল অ্যাড্রেসটা দিয়ে ক্রিয়েট করছেন এই মেইল অ্যাড্রেসটা এবং হচ্ছে এখানে 8 ডিজিটের একটা নাম্বার আসবে, ঠিক আছে, ইউনিক ক্লায়েন্ট আইডি যাকে বলে। এরপর হচ্ছে আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে ভিসা ক্যাটাগরি। তাহলে আমরা ট্যুরিস্ট ভিসা যেটা, এটা হচ্ছে নন ইমিগ্রেন্ট ভিসা। আর আমরা ইমিগ্রেন্ট নন ইমিগ্রেন্ট সম্পর্কে আসলে জানি যে ইমিগ্রেন্ট ভিসা হচ্ছে স্থায়ীভাবে থাকার আবেদন, আর নন ইমিগ্রেন্ট মানে অস্থায়ী থাকার আবেদন। তো আমরা অস্থায়ী থাকার জন্য অ্যাপ্লাই করতেছি, তো এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পরে আপনাকে দিতে হবে কি ক্যাটাগরির জন্য অ্যাপ্লাই করতেছি, বিজনেস ট্যুরিজম, যেহেতু আমরা আগেই সিলেক্ট করছি DS-160 তে, তো ওইটার সাথে সামঞ্জস্য থাকতে হবে। এরপরে বিজনেস ট্যুরিজম ঠিক আছে, কিন্তু কোন ক্যাটাগরি, সেটা B1 B2 নাকি শুধু B1 নাকি শুধু B2, সেটা সিলেক্ট করতে হবে। এরপরে হচ্ছে দেখেন এরকম একটা এরপরে স্টেপ, আপনার পাসপোর্ট নাম্বার চাইবে, মানে ইনফরমেশন দিতে হবে, ভ্যালিড যে পাসপোর্টটা দিয়ে আমরা অ্যাপ্লিকেশন করছি, পাসপোর্ট ইস্যু ডেট নিবে, ফরম্যাটে যেভাবে আসে এইভাবে আসবে। এরপরে পাসপোর্ট ইস্যু ডেট যেহেতু আমরা বাংলাদেশ থেকে করছি, বাংলাদেশ অটোমেটিক নিয়ে নিবে। পাসপোর্ট এক্সপায়ারি ডেট অ্যাজ পার পাসপোর্ট যেটা আছে ওইটা। ডেট অফ বার্থ এখানে চলে আসবে। এরপরে ন্যাশনালিটি এখানে অটোমেটিক নিয়ে নিবে। এরপরে ফার্স্ট নেম, লাস্ট নেম, এটা আমাদের অ্যাজ পার পাসপোর্ট যা আছে সেটা দিব। কান্ট্রি অফ বার্থ এটা অটোমেটিক নিয়ে নেবে। জেন্ডার এখানে নিয়ে নেবে। এখন দেখেন এই যে DS-160 কনফার্মেশন, যে কনফার্মেশনটা এতক্ষণ DS-160টা আমরা কন্টিনিউ করলাম, ঠিক আছে। এই কনফার্মেশন, এই যে অ্যাপ্লিকেশন আইডিটা আছে এখানে, এই আইডিটা সাবমিট করার পরে এখানে হচ্ছে আপনাকে দিতে হবে এই কনফার্মেশন, DS-160 কনফার্মেশন নাম্বার, এটা এখানে দিবেন। পাশাপাশি এখানে হচ্ছে কি অনেকে অ্যাপ্লিকেশন ফর্মে মোবাইল নাম্বার দেয় একটা, আর এখানে এসে দেয় দুইটা, তো এটা হবে না। আপনার যদি দুইটা ফোন নাম্বার থাকে DS-160 তেও দুইটা দিবেন, আর এখানে এসেও দুইটা দিবেন। অনেকে বলতে পারেন যে দুইটাই তো রেড মার্ক করা, তাহলে ম্যান্ডেটরি। তো ম্যান্ডেটরি হলে একই নাম্বার আপনি দুইবার দিতে পারেন, কোনো সমস্যা নাই। আর যদি দুইটা নাম্বার থাকে অবশ্যই DS-160 তে দিতে হবে। এরপর হচ্ছে আপনার মেইল অ্যাড্রেস অটোমেটিক নিয়ে নেবে, যে মেইল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট জেনারেট করছেন। আর এখানে হচ্ছে অ্যাড্রেসটা হচ্ছে আপনার যে মেইলিং অ্যাড্রেসটা অ্যাপ্লিকেশন ফর্মে দিচ্ছেন এটা। তো এটা দিতে হয় কেন, হচ্ছে আপনার যদি কোনো কারণে কুরিয়ার সার্ভিস নেন, যে BFS এর পাসপোর্ট থেকে আপনাকে কুরিয়ার করে দেবে BFS থেকে। এরপরে সিটি, কোন সিটিতে, এরপরে পোস্টাল কোড। এরপর হচ্ছে অ্যাড বাই নেম। এখন আপনি যদি আরো ফ্যামিলি মেম্বারসদের জন্য অ্যাপ্লিকেশন করেন, হয়তো দেখা গেছে আপনার ফ্যামিলি মেম্বারস আরো 2 জন আছে, তাহলে অ্যাড বাই নেম অ্যাড দিলে তখন হচ্ছে তাদেরও এই যে কিছু ইনফরমেশন থাকবে, আসবে, হ্যাঁ সরি ইনফরমেশন থাকবে। DS-160 ফর্ম যেটা কমপ্লিট করলাম তাদের জন্য ওইটার নাম্বার চাইবে। এরপরে তাদের পাসপোর্ট নাম্বার চাইবে, পাসপোর্ট ইস্যু ডেট, এক্সপায়ারি ডেট, ডেট অফ বার্থ, এরপরে তাদের সাথে আপনার সম্পর্ক এটা চাইবে। এরপর হচ্ছে কিছু কোশ্চেনারিজ এর অ্যান্সার করতে হবে। আর ইউ সিটিজেন অর রেসিডেন্ট বাংলাদেশ, হ্যাঁ বাংলাদেশের আপনি কি সিটিজেন বা রেসিডেন্ট কিনা, এটা যদি ইয়েস হয় ইয়েস। এরপরে আবার জিজ্ঞেস করবে যে আর ইউ রিনিউ ইউর ভিসা, যে আমরা আগেই বললাম যে অনেকের জন্য আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা সরি অনেকে প্রিভিয়াস ভিসা আছে যাদের জন্য আমরা রিনিউর জন্য অ্যাপ্লাই করি, তখন তাদের ক্ষেত্রে এটা আমরা যেহেতু করতেছি না সেক্ষেত্রে এটা নো দিব। নো দেওয়ার পরে হচ্ছে আমাদের যে পাসপোর্ট পিক আপ লোকেশন, একটা পিক আপ লোকেশন সিলেক্ট করতে হবে, যে আমরা পাসপোর্টটা কোথা থেকে কালেক্ট করবো। ঢাকা থেকে কালেক্ট করা যায়, সিলেট থেকে কালেক্ট করা যায়, চিটাগং থেকে কালেক্ট করা যায়। 3টা লোকেশন, ডেলিভারি লোকেশন আছে। আর এই লোকেশন গুলা থেকে যদি আমরা 14 দিনের ভিতরে পাসপোর্ট কালেক্ট না করি, তো ওরা সরাসরি এম্বাসিতে পাসপোর্ট রিটার্ন করে, তাহলে আমরা এম্বাসিতে পাসপোর্ট কালেক্ট করতে হবে। এরপরে হচ্ছে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে হচ্ছে মানে আপনার ভিসার, এখন হচ্ছে এখানে ভিসার ফির জন্য একটা ইনভয়েস দিবে, তো ইনভয়েসটা দিবে। ইনভয়েস দিয়ে আপনাকে ইবিএল ব্যাংকে যেমন এখানে আছে $185 তো $185 ইন্টু 114 আজকে রেট 114 আছে। তো যেদিন আমরা পেমেন্ট করব সেদিন পেমেন্টের রেট যা আছে সেটা আসবে। তো একটা রিসিট নাম্বার থাকবে। তো ইবিএল ব্যাংকে গিয়ে যে বললে যে ইউএস এর ডিপোজিট
করব, সরি ভিসা ফি দিব। তো ইউএস এম্বাসির জন্য আলাদা একটা ডিপোজিট স্লিপ আছে, এটা সবাইকে দেয়ও না। যারা মানে সাধারণত ডিপোজিট করতে চান তাদেরকে চাইলেও দিবে না, যে একটা দিবে সর্বোচ্চ, কিন্তু গণহারে দিবে না। তো এটা হচ্ছে যখন আপনাকে দিবে, দেওয়ার পরে আপনি ওই পেমেন্ট করে আসবেন। পেমেন্ট করার পরে আপনাকে 24 ঘন্টা সময় দিতে হবে। 24 ঘন্টা পর হচ্ছে পেমেন্টটা আপ হবে। তো পেমেন্ট আপ হওয়ার পরে এই যে আপনার একটা রিসিপ্ট নাম্বার থাকবে, ওই রিসিপ্ট নাম্বারটা এখানে দিলে 24 ঘন্টা পর আপনার এটা আপ হয়ে যাবে, যদি আপনার ডিপোজিটটা হয়। তো অনেক সময় ডিপোজিট যদি কোনো কারণে মিস হয়, তাহলে আপনি সেকেন্ড টাইম ডিপোজিট করবেন না, না করে ইউএস এম্বাসির সাথে কমিউনিকেশন করতে হবে, মেইল কমিউনিকেশন বা ওভার দা ফোনে যোগাযোগ করবেন, কারণ দুইবার পেমেন্ট দিলে কিন্তু ওরা রিফান্ড করবে না, যে কোনো একটা। এরপরে পেমেন্ট দেওয়ার পরে আপনাকে সরাসরি কন্টিনিউ করলে আপনাকে চলে আসবে হচ্ছে যে আপনি ইন্টারভিউর জন্য দাঁড়াচ্ছে, সরি ইন্টারভিউ যদি কারো হচ্ছে প্রিভিয়াস রিভিউজ থাকে তাহলে প্রথমটা, এরপরে যদি কেউ ইন্টারভিউ এবারের জন্য সিলেক্টেড হয়ে থাকে তো সেটা। আর ইন্টারভিউ এবার কিন্তু যে প্রিভিয়াস যাদের ভিসা আছে তাদের জন্য শুধু, হ্যাঁ। এরপর হচ্ছে তাহলে আমরা এখানে সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পরে অ্যাভেলেবল যে ডেট আছে ওই ডেট থেকে আমরা এটা ডেট নিব, ঠিক আছে। ডেট নেওয়ার পরে আমরা এখানে B1 B2 এখানে যেহেতু আমরা সিলেক্ট করি নাই, তো সেক্ষেত্রে আমাদের এটা আসবে না। আসলে এখানে অ্যাপয়েন্টমেন্ট যে ডেট পাবো ওই ডেটটা এখানে একটু ফ্ল্যাশব্যাকে যাই, এখানে কন্টিনিউ করার পরে আমাদেরকে ডেটের একটা ক্যালেন্ডার শো করবে। তো ওই ডেট থেকে অ্যাভেলেবল যে স্লট আছে, মানে সকাল হইতে পারে, সেটা দুপুরে হইতে পারে, যে স্লট আছে ওই স্লট থেকে নিব। আর এখানে তখন হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট শিডিউলটা এখানে দেয়া থাকবে। আর ডেলিভারি ডকুমেন্ট হচ্ছে ডকুমেন্ট ডেলিভারি আমাদের যে ইনফরমেশনটা দিব ওটা থাকবে এখানে। তো আশা করি মোটামুটি সবাই বুঝতে পারছেন। আর কোশ্চেন নেবেন, এই রিলেটেড কোশ্চেন যাদের আছে এখন চ্যাট বক্স ওপেন করে দেওয়া হচ্ছে, সবাই কোশ্চেন করেন। আশা করি সবাই বুঝতে পারছেন। আর যদি কেউ কোনো জায়গায় সরি কোনো কিছুতে কমপ্লিকেট করে ফেলেন বা কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কোশ্চেন করেন, হ্যাঁ। কি বলছে? না না, ইউএস এর জন্য আমি বলি, এখন ইউএস এর এম্বাসির জন্য কি কি নিবেন আমি বলি। এখন পেমেন্টও ডান হয়ে গেলে, অ্যাপয়েন্টমেন্ট পাইলেন, তাহলে অ্যাপয়েন্টমেন্টের ডেট দিন, কি নিবেন? প্রথমে হচ্ছে ম্যান্ডেটরি কিছু ডকুমেন্ট। ম্যান্ডেটরি ডকুমেন্ট গুলো কি? ম্যান্ডেটরি ডকুমেন্ট হচ্ছে যে DS-160 সাবমিট করলেন, ওটার একটা কনফার্ম, সাবমিট করার পরে একটা কনফার্মেশন পেজ পাবেন, ওইটা নিতে হবে। এক কপি ছবি নিতে হবে। এই যে ইন্টারভিউ ডেট পাচ্ছেন এটার একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার নিতে হবে। এরপর হচ্ছে ইবিএল ব্যাংকে যে টাকা ডিপোজিট করলেন এই ডকুমেন্টটা নিতে হবে। এই চারটা হচ্ছে ম্যান্ডেটরি ডকুমেন্ট, সরি এটা। আর হচ্ছে 5 নাম্বার হচ্ছে আপনাকে অরিজিনাল যে পাসপোর্ট, ওই ভ্যালিড পাসপোর্ট নিয়ে যেতে হবে। এই 5টা হচ্ছে ম্যান্ডেটরি ডকুমেন্ট। এই 5টা ব্যতীত আপনাকে ইউএস এম্বাসিতে ঢুকতে দিবে না, মানে যদি না থাকে। আর হচ্ছে আপনাকে এই 5টার বাইরে কি কি নিবেন, এখন আপনি যা ইচ্ছা তা নিয়ে যেতে পারেন, আপনার প্রফেশন রিলেটেড, ফাইন্যান্সিয়াল রিলেটেড, ইনভাইটেশন রিলেটেড, যা ইচ্ছা সব নিয়ে যেতে পারেন। বাট ওরা যদি দরকার হয় দেখবে, না হলে না। বাট আমরা কি নেওয়ার জন্য রিকমেন্ড করি হচ্ছে আপনার প্রফেশন প্রুফ, ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট, বা যদি কেউ ইনভাইটেশন করে ইনভাইটেশনের ইনভাইটিং পার্সনের ডিটেলস বা হচ্ছে ইনভাইটেশন লেটার। এই এছাড়া 5টা ম্যান্ডেটরি ডকুমেন্ট বললাম, এছাড়া আর কিছু আপনার ম্যান্ডেটরি না, চাইলে নিতে পারেন, দেখলে দেখলো, না দেখলে নাই। আচ্ছা, দীপ খান সাহেব লিখছে যে ভাইয়া কেউ যদি তার পাসপোর্টে সিঙ্গেল থাকে পরে সে বিয়ে করে ফেলে, এরকম থেকে থাকলে তাহলে কি সিঙ্গেল লিখবে নাকি ম্যারিড দিবে? ম্যারিড দিবে, তাহলে অবশ্যই ম্যারিড দিবে, কারণ পাসপোর্ট করার সময় সিঙ্গেল থাকতেই পারে। আচ্ছা, ইউএসএ আবেদনের ফি কত টাকা লাগবে? এটা হচ্ছে $185, $185 হচ্ছে ইউএসএ আবেদন ফি। আর আজকে আজকে আপনার ইয়ার রেট, ডলার রেট 114 টাকা সামথিং। তো 114 ইন্টু 185 গুণ করে যাওয়া হয়। আচ্ছা, পাওয়ারফুল ফিটনেস। হ্যান্ডসাম স্যালারি বলতে আপনি কত টাকা বোঝাতে চেয়েছেন? হ্যান্ডসাম স্যালারি বলতে 6 ফিগারের স্যালারিকে বোঝাই আমরা। স্যালারি স্টেটমেন্টে মোটামুটি কত মাসের স্যালারি উল্লেখ করতে হবে। স্যালারি স্টেটমেন্টে আমি তো বললামই যে স্যালারি স্টেটমেন্টে কোনো টাকা থাকলো না থাকলো, কারণ এগুলো তো আপনার কিছু দেখবে না অ্যাপয়েন্টমেন্টের দিন, এগুলা যদি দরকার হয় দেখবে, না হলে না, ঠিক আছে। স্যালারি প্রতি মাসে ব্যাংক অ্যাকাউন্টে আসে, এটার স্টেটমেন্ট দিতে হবে নাকি কোম্পানির ফ্যাডে বা স্যালারি? এটা আপনার স্যালারি যদি ব্যাংক স্টেটমেন্টে ব্যাংকে হয় তাহলে ব্যাংক স্টেটমেন্ট নিয়ে যাবেন, আর যদি স্যালারি ক্যাশে হয় তাহলে স্যালারি পে স্লিপ দিবে, অথবা একটা স্যালারি সার্টিফিকেট দিবে অফিস থেকে,
যদি কেউ চাকরি বা ব্যবসা দুইটা করে সেই ক্ষেত্রে আপনার ফার্স্ট প্রায়োরিটি আপনার যেটা থেকে আর্ন বেশি ওইটা দিবেন, পাশাপাশি যদি আপনার এডিশনাল ইনফরমেশন দেওয়া দরকার অবশ্যই ভিসা অফিসার যদি জানতে চায় যে আপনি আদার্স কোন ইনকাম করেন কিনা সেটা ওনাকে দিবেন। এরপরে ইন্টারভিউ মোটামুটি কেমন পোশাক কি ফর্মাল ড্রেস, ফর্মাল একটা লুক নিয়ে যাবেন। কোন সময় ভিজিট করলে করব এটা কিভাবে মেনশন করব, কারণ ইউএস এর তো ডেট এখন দেরিতে, সেটাই তো বললাম এখন ডেট আপনার ডিসেম্বরের আগে পাচ্ছেন, তো ডিসেম্বরে ট্রাভেল প্ল্যান দেন। আপনার যদি স্পেসিফিক ট্রাভেল প্ল্যান থাকে বা তাড়াহুড়া থাকে তাহলে আপনার আলাদা হিসাব। যদি বিজনেস মিটিং হয় বা হচ্ছে কোনো ইভেন্টে জয়েন করার জন্য যাচ্ছে সেই ক্ষেত্রে আপনার আলাদা হিসাব। আর যদি আপনার শুধু ঘোরারই উদ্দেশ্য থাকে তাহলে ডিসেম্বর নাগাদ দিতে পারেন, ডিসেম্বরে দিলে ভালো, যেহেতু এখন আমি তো দেখাইছি কিভাবে অ্যাপয়েন্টমেন্ট দেখবেন যে কবে অ্যাভেলেবেল আছে, সেটা তো দেখাই দিলাম। এরপরে ভিসার জন্য যদি কেউ ডেট পায় কিন্তু ইন্টারভিউ অ্যাটেন্ড করলো না, করলাম না, কোনো প্রবলেম হবে? আপনি ইন্টারভিউ ডেট পাওয়ার পরে অবশ্যই অ্যাটেন্ড করতে হবে, আদারওয়াইজ আপনি যদি ওই ডেটে কোনো কারণে অ্যাভেল না করতে পারেন অবশ্যই রিশিডিউল করে রাখতে হবে, ঠিক আছে? আর ওই ডেটের দিন যদি না যান তাহলে আপনাকে আবার নতুন করে অ্যাপ্লিকেশন করে ভিসা ফি জমা দিতে হবে। এরপরে একই পরিবারের সন্তান, স্পাউস হলে কি স্পাউস হলে সন্তান এবং স্পাউসের দুইটি কি একত্রে লিখবো ওই নির্দিষ্ট কলামে? হ্যাঁ, একাধিক ফ্যামিলি মেম্বার্স একই পোর্টাল থেকে ভিসা ফি পেমেন্ট করতে পারেন, বাট সবার জন্য ইন্ডিভিজুয়াল DS-160 ফর্ম ফিল আপ করতে হবে। একটা পাসপোর্ট দিয়ে কতবার আবেদন করা যাবে? একটা পাসপোর্ট দিয়ে কতবার আবেদন করা যাবে? একটা পাসপোর্ট দিয়ে অবশ্যই একবার অ্যাপ্লাই করা যাবে। এখন আপনার রিফিউজ হলে তো আবার অ্যাপ্লাই করতে পারবেন, এটা অপরিপূরক প্রশ্ন। হ্যাঁ, কার্ডে পেমেন্ট করা যায় তো, কার্ডে পেমেন্ট করা যায়, ইবিএল ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে ওটা পেমেন্ট করা যায়। এরপর হচ্ছে আমরা যদি ট্রাভেল ব্যবসা থাকে তাহলে এই ব্যবসা দিয়ে কি হবে? এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল বাংলাদেশের এলিজিবিলিটির উপর। ট্রাভেল ইন্স্যুরেন্স কি লাগবে কিনা? না, ট্রাভেল ইন্স্যুরেন্স লাগবে না। ইন্টারভিউ ডেটের জন্য ভ্যালিড রিজন দেখাবো, সেটা কোন অ্যাড্রেসে ইমেলটা দিব? ইন্টারভিউ ডেটের জন্য ভ্যালিড রিজন দেখাবো, সেটা কোন অ্যাড্রেসে ইমেলটা দিব? ইন্টারভিউ ডেটের জন্য তো আপনাকে কিভাবে নিতে হয় সেটা দেখাইলাম, অ্যাভেলেবল যে স্লট আছে এইভাবে। অনেকে ইউএস এম্বাসির আর্লি ডেট নেয়। আমি 1 বছর আগে ডেট নিয়েছি, তবে ডেটটা তাড়াতাড়ি নিতে চাচ্ছি। অনেকে ডেট বিক্রি করে, তারা কিভাবে জিমেইল দিয়ে ডেট কিনে? সেটা কোনো ডেট বেচা কিনা হয় না। আমি আগেই বলছি যে ইউএস এম্বাসি মাঝে মাঝে হচ্ছে আপনার প্রতি শুক্রবার বা বন্ধের দিনে ওরা কি করে একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট করে যে ইমার্জেন্সি যারা মানে ইন্টারভিউ এবার মানে অপেক্ষার্থী আছে, তো তাদের জন্য একটা ডেট ইয়ে করে। তো ডেট করলে হচ্ছে কি ওরা যে মনে করেন 6 মাস পরে 5 মাস পরে একজনের একটা ডেট ছিল, তো ওই যে 500 জন শুক্রবারে চলে আসতেছে, তো ওদের ডেট গুলা ছেড়ে দেয় না, ওনারা ইমার্জেন্সি ভিত্তিতে আগায় চলে আসে। তো ওই 500 ডেট ওই ডেডিকেটেড কিছু লোক থাকে কিছু এজেন্সির, তো ওরা হয়তো দেখা গেছে এই কাজগুলা করে দেয়, বা আপনি